চলুন চলে যাই আফনান ভাইয়ের ঘটনায়। আসসালামু আলাইকুম লিসেনার্স। ওয়ালাইকুম সালাম। আশা করি সবাই ভালো আছেন। আজকে রাসেল ভাই যে ঘটনাটা আমি শেয়ার করব, ঘটনাটি ঘটেছিল সিঙ্গাপুরে, বাট যার সঙ্গে ঘটেছিল বা যিনি আমাকে বলেছেন মানে তার বাসা রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলাতে। তো ঘটনাটি আসলে যে আমাকে বলেছে তার নাম আব্দুল কাদের। তো তার বড় ভাইয়ের নাম হলো আব্দুল খালেক। ওই আব্দুল খালেক 2010 সালে উনি সিঙ্গাপুরে গিয়েছিলেন। তো সিঙ্গাপুরে উনি যেখানে কাজ করতে গিয়েছিলেন সেখানেই এই ঘটনাটি ঘটে। তো সেই ঘটনাটি আমি সরাসরি চলে যাব। তো রাসেল ভাই, সিঙ্গাপুরের বিষয়টা বলার আগে আমি কয়েকটা বিষয় বললে ঘটনার প্রেক্ষাপটটা আগে থেকে একটু লিসেনারদের বুঝতে সুবিধা হবে। সেটা হলো বেসিক্যালি সিঙ্গাপুরটা কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় এটি জাপানিরা দখল করে নিয়েছিল, এবং জাপানিরা দখল করার পর সেখানে কিন্তু অনেকগুলো কনসেন্ট্রেশন ক্যাম্প তারা করেছিল। পুরো সিঙ্গাপুরে বিভিন্ন জায়গাতে কনসেন্ট্রেশন ক্যাম্প ছিল। আর কনসেন্ট্রেশন ক্যাম্প হচ্ছে সেই ক্যাম্প যেখানে যুদ্ধবন্দীদেরকে ধরে নিয়ে অকথ্য নির্যাতন করা হতো। তো পরবর্তীতে যখন মিত্রবাহিনী মানে অ্যালাইড ফোর্সেসের সোলজাররা যখন সিঙ্গাপুর দখল করে নেয়, তখন কনসেন্ট্রেশন ক্যাম্প থেকে বন্দীদেরকে মুক্ত করা হয়। আর রাসেল ভাই, আর একটা বিষয় সেটা হলো জাপানি কিছু শব্দ রয়েছে, যেমন হাসনাহেনা, রিক্সা, হারিকিরি। এই হারিকিরি অর্থ হচ্ছে, এটা জাপানি শব্দ, যেটা হলো যে জাপানি সোলজাররা বা কোনো নাগরিকরা যদি শত্রুপক্ষের আগমন দেখে তাহলে তাদের হাতে আত্মসমর্পণ না করে তারা ধারালো একটা কোনো অস্ত্র দিয়ে নিজেরা সুইসাইড করে। এটাকে জাপানি শব্দে হারিকিরি বলা হয়। তো দেখা গেল যে কনসেন্ট্রেশন ক্যাম্প থেকে একজনও জাপানি সোলজারদেরকে জীবন্ত গ্রেফতার করতে পারেনি অ্যালাইড ফোর্সেসের সোলজাররা, মানে মিত্রবাহিনীর সোলজাররা। তো সেখানে তারা বিভিন্ন কনসেন্ট্রেশন ক্যাম্পে এইভাবেই তারা মারা গিয়েছিলেন আর কি। এখন রাসেল ভাই, আমি ঘটনাতে চলে যাচ্ছি। তো যিনি গিয়েছিলেন আব্দুল খালেক সাহেব, উনি বেসিক্যালি মানে সিঙ্গাপুরে যাওয়ার আগে বিভিন্ন ধরনের কাজ আছে ওখানে। কেউ কনস্ট্রাকশনের কাজ, কেউ ইলেকট্রিশিয়ান হয়ে ট্রেনিং নিয়ে সেখানে যান। উনি বেসিক্যালি মানে পাইপের কাজ, যেটাকে আমরা প্লাম্বার বলি আর কি, উনি প্লাম্বারের কাজ শিখে সেখানে গিয়েছিলেন, যে বিল্ডিং এর পাইপের কাজ উনি করবেন। তো উনি যে কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়ে তাকে পাঠানো হয়, ওটা তুরস্কের একটি কোম্পানি। তো তুরস্কের একটি কোম্পানি, ওইখানে সিঙ্গাপুরের পাদাং নামক একটা জায়গা আছে, ওই জায়গাতে একটি মানে বিল্ডিং এর কাজ, মানে কনস্ট্রাকশনের কাজের দায়িত্ব নেন, এবং ওইখানে ওনার দায়িত্ব থাকে উনি পাইপের কাজগুলো দেখাশোনা করবেন। কারণ ছাদ যখন ঢালাই হয় সেখানে ভিতরে পাইপ দেওয়া হয়, বিভিন্ন জায়গায় ইলেকট্রিক লাইনগুলো কিভাবে হবে, কোথায় পাইপ দেওয়া হবে, সেগুলো তো দেখতে হবে আর কি। এই জন্য সার্বক্ষণিক তাকে ওই সময় থাকতে হবে। তো তাকে নিয়ে যাওয়া হয় ওখানে রাসেল ভাই। কিন্তু ওখানে যাওয়ার পর উনি দেখেন যে বিল্ডিং এর কাজটা ওনারা করবেন, ইতোমধ্যে সেটা দোতলা কমপ্লিট হয়েই আছে, এবং সেই দোতলাটা আরো হয়তো 5-6 বছর আগে করা হয়েছে। তারপর থেকে সেটা পরিত্যক্ত অবস্থায় ছিল, তার উপরই আবার মানে ওই বিল্ডিংটা করা হবে, এবং ওই বিল্ডিংটা 25 তলার ফাউন্ডেশন ছিল। তারপরে ওনাদেরকে কাজ বুঝিয়ে দেওয়া হয়, বিল্ডিং এর মালিক বুঝিয়ে দেন। কিন্তু ওনারা বারবার বলেছিলেন যে আগের কোন কনস্ট্রাকশন কোম্পানিটা ছিল তাদের কাছ থেকে আমাদের কিছু বিষয় বুঝে নেওয়ার দরকার আছে। তারা কোন দিক দিয়ে কারেন্টের লাইন নিয়েছেন, কোন দিক দিয়ে কোন পাইপ বসিয়েছেন। তখন বলে যে তাদের সাথে কথা বলতে হবে না। মালিক বললেন যে তাদের সাথে কথা বলার দরকার না, আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি। তখন তারা বারবার ওই কনস্ট্রাকশন ফার্মের সাথে কথা বলার চেষ্টা করলেও মালিক তাদেরকে কথা বলতে দেন নাই, মালিকই বুঝিয়ে দেন। যাই হোক, তারা যথারীতি কাজ শুরু করে দেয়। কিন্তু মনে একটু সন্দেহ লাগে, কি ব্যাপার, তাদের সাথে কথা বলতে দিচ্ছে না কেন। যাই হোক, সন্দেহের পর্যায়ে থাকে, কিন্তু মনে করছে হয়তো বা কোনো কারণে লেনদেনে ঝামেলা ছিল, এই জন্য হয়তো বা কথা বলতে দিতে যাচ্ছেন, এরকমটাই প্রথম দিকে তারা মনে করেছিল। তো আসলে ভাই, কাজটা যখন শুরু হয়, তো প্রথম 2 দিন 3 দিন কাজে কোনো সমস্যা হচ্ছিল না। বেসিক্যালি রাসেল ভাই, ওখানে কাজের জন্য 150 জন লোক কাজ করতো, মানে 24 আওয়ার্স কাজ চলতো, মানে 3 8 24, 8 ঘন্টা করে 50 জন করে কাজ কন্টিনিউ। মানে এই কথা ছিল যে 6 মাসের মধ্যে 25 তলার, মানে 25 তলা না, প্রায় 10 তলার কাজটা মানে শেষ করে দিতে, পরে আবার পরবর্তী ধাপে আবার তারা করবে এই কনস্ট্রাকশনের, মানে এইভাবেই চুক্তিটা ছিল। আসলে কাজটা যখন শুরু হওয়ার পর মানে দেখা গেল যে রাতের বেলা সাধারণত কাজের যারা দায়িত্বে থাকে, ঠিক রাতের মানে শিফট অনুযায়ী যখন হয়তো বা কারো সপ্তাহে হয়তো বা 1 বার বা 2 বার সুযোগ আসে, বা সাধারণত 2 বার সুযোগ আছে রাতের বেলা কাজ করার আর কি, ওই শিফটিং হিসাবে আর কি। তো রাতের বেলা কাজ করতে গেলে রাসেল ভাই কিছু বিপত্তি দেখা গেল। সেটা হলো মানে কিছু লোক মানে রাতে যখন মানে কনস্ট্রাকশন কাজগুলো করত, তখন হঠাৎ কেউ মানে নিচে পড়ে যেত, হয়তো পা পিছলে পড়ে গেছে, বিভিন্ন কারণে হতে পারে। পড়ে গিয়ে রাসেল ভাই এমন জায়গায় পড়তো, মানে কনস্ট্রাকশনের কাজে আমরা দেখেছি রডগুলো কিন্তু খাড়া করা থাকে,
একদম রডের উপরে গিয়ে পড়তো এবং খুব বীভৎসভাবে মারা যেত। তো এইভাবে যখন কয়েকজন লোক মারা গেল, তখন লোকজন রাতের শিফটে কাজ করতে চাইল না। তখন বলা হলো আমরা রাতের শিফটে কাজ করব না। তখন মালিক বলল আচ্ছা ঠিক আছে, তাহলে 16 ঘন্টা কাজ হবে, তো দিনের বেলায় কাজ হবে, 2 শিফটে কাজ হবে, গভীর রাতে সবাই ঘুমাবে। এইভাবে কাজ ঠিক হলো। কিন্তু রাতের বেলা রাসেল ভাই অনেক জিনিস চুরি হয়ে যেতে পারে, যেন পাহারারও দরকার থাকে। তখন ওই প্লাম্বার হিসাবে যিনি ছিলেন রাসেল ভাই, ওই পাহারার কাজে তাকেও একটু নিযুক্ত করা হয় যে আপনি আপনার কাজ তো কম, তাহলে আপনি একটু যদি এই সিকিউরিটির দায়িত্বটা পালন করেন তাহলে আপনি এক্সট্রা একটা বেতন তাকে দেওয়া হবে। তো এই শর্তে উনি সিকিউরিটির দায়িত্বটা অতিরিক্ত হিসাবে নিতে রাজি হলেন। রাসেল ভাই সিকিউরিটির দায়িত্ব যখন উনি নিলেন, উনি নেয়ার পরে রাতের বেলা যখন ডিউটি উনি করছিলেন, তখন হঠাৎ ওনার মনে হলো যে বিল্ডিং এর নিচে থেকে, মানে ওনারা তো 3 তলা থেকে, মানে 2 তলা কমপ্লিট করার পর 3 তলা থেকে কাজ শুরু করেছিলেন, তখন মনে হলো একদম বেসমেন্টে মানে অনেক লোকের শব্দ, বা মনে হচ্ছে অনেক লোক কথা বলছে, এরকম মানে বিষয়টা তার কাছে মনে হয়। তখন উনি আস্তে আস্তে সাহস করে, মানে উনি এবং ওনার সাথে একজন লোক, ওনার নিচে যান রাসেল ভাই। কিন্তু নিচে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে কোনো শব্দ নাই। তখন ওনার সাথের যিনি লোক ছিলেন, উনি ছিলেন আবার ইন্দোনেশিয়ার একজন লোক। তো উনি আবার তাকে একটু ধমক দিয়ে বললেন যে এত রাতের বেলা এখন উপর থেকে নিচে আসছি, যদি উপরে কোনো কিছু চুরি হয় তাহলে তো আমাদের দোষ হবে, তুমি কি শুনতে শুনেছো, তাড়াতাড়ি উপরে চলো। তখন উনি আবার উপরে চলে যান। কিন্তু রাসেল ভাই উপরে যাওয়ার পরে আবারও শব্দ ওই আব্দুল খালেক সাহেব শোনেন। তখন যখন ইন্দোনেশিয়ান ওই লোককে বলেন চলো না আবার গিয়ে দেখে আসি, তখন কিন্তু ইন্দোনেশিয়ান ওই লোকটা যেতে রাজি হয় না। তখন ইন্দোনেশিয়ান ওই লোকটা বলেন যে তোমার যদি এতই আগ্রহ থাকে তো তুমি একাই যাও, আমি যাবো না। রাসেল ভাই উনি একাই টর্চ নিয়ে নিচে যান। নিচে যাওয়ার পরে সত্যি তখন ওই শব্দটার মানে মিলিয়ে যায় না, তখন শুনতেছে যে অসংখ্য লোক চিৎকার চেঁচামেচি, মানে আর্তনাদ এরকম করছে। তখন এটা শোনার পরে উনি বেশ ভয় পান, ওখান থেকে তাড়াতাড়ি ওখান থেকে চলে আসেন। আসার পরে ওনার মালিককে বলেন যে রাতের বেলা এই বিষয়গুলো মানে শুনেছি। তখন ওর মালিক ওনাকে বলেন যে তুমি খবরদার এই কথাগুলো মানে অন্যান্য শ্রমিকের কাছে বলো না, তাহলে তারা ভয় পাবে, তারা কাজ করতে চাইবে না। রাসেল ভাই উনি প্রথম বলে আচ্ছা ঠিক আছে আমি বলবো না। রাসেল ভাই পরে মানে তার 2-3 দিন পরে যখন উনি আবার রাতের একটা শিফটের ডিউটির দায়িত্ব পড়ে ওনার রাতের বেলা, তখন উনি ফিল করছিলেন যে উনি একটা জায়গায় ডিউটি করছিলেন, উনি ফিল করছিলেন ওনার আশেপাশে কিছু কালো ছায়ামূর্তি ঘোরাফেরা করছে। কিন্তু উনি মানে উনি চিন্তা করলেন যে এটা কি হতে পারে, ওনার কি মনের ভুল, রাত্রে ডিউটি করছে হয়তো মনের ভুল হতে পারে, মানে অনেক টেনশন করেন দেশের বাড়ি নিয়ে, হয়তো ভুল হতে পারে, এটা উনি প্রথমে ভুল ভেবে উড়িয়ে দিচ্ছিলেন। কিন্তু মনে হলো যে কে যেন ওনার কানের কাছে এসে ফিস করে বলছেন যে গো গো গো, মানে চলে যাও এরকম কথা বলছেন। তো রাসেল ভাই উনি সেটাতেও কোনো গুরুত্ব দেন না শুরুর দিকে। এরপরে রাসেল ভাই বেশ কিছু লোক যারাই রাতের বেলা ডিউটি করে তারাই কানা ঘোষা করে যে রাতের বেলা তারা কিছু শুনতে পায়, মানে কোনো মানুষের উপস্থিতি বা কারো উপস্থিতি তারা টের পায় সেখানে। তো এরপরে মানে এই কথাগুলো যখন একে একে চারদিকে চতুর্দিকে ছড়িয়ে পড়ে যে হ্যাঁ রাতের বেলা এখানে ভুতুরে কিছু শোনা যায়, এবং এই কিছু মানুষ যে মারা গিয়েছিল কিছুদিন আগে, হয়তোবা রাতের বেলা কাজ করার সময় ওরা এই টাইপের কোনো কিছু দেখে ভয় পেয়েছিল, সবার মধ্যে এই টাইপের কথা শুরু হয়ে যায়, অনেকে কাজ ছেড়ে দিয়ে চলে যেতে চায়। তখন মালিক তাদেরকে অনেক বুঝিয়ে শুনিয়ে বলে যে এগুলা কিছু না, এটা এমনিতেই হয়েছে অ্যাক্সিডেন্ট, আবার বুঝিয়ে শুনে রাখে। আসলে সর্বশেষ আব্দুল খালিক ভাইয়ের সাথে যে ঘটনাটা ঘটেছিল সেটা হলো উনি আবার যখন রাতের বেলা ডিউটি করছিলেন তখন আবার নিচ থেকে প্রচুর আর্তনাদ। তখন উনি সাহস করে চিন্তা করলেন যে এবার আমি সত্যি যাই দেখি এটা কি আমার মনের ভুল নাকি। তো উনি অনেক সাহস করে সত্যি রাসেল ভাই নিচে যান। সেখানে যাওয়ার পরে উনি তখন মানে এতদিন তো শুধু মানে শুনেছেন, তখন চোখে উনি দেখলেন অসংখ্য লোক সেখানে মানে আর্তনাদ করছে এবং নির্দয়ভাবে কাউকে পেটানো হচ্ছে, কাউকে হত্যা করা হচ্ছে, মানে এক বিভীষিকাময় দৃশ্য, কারো শিরচ্ছেদ করা হচ্ছে, কাউকে ফাঁসি দেওয়া হচ্ছে, এরকম বিভীষিকাময় দৃশ্য সেখানে উনি দেখলেন। ওই দৃশ্য দেখে উনি ওখানে সেন্সলেস হয়ে পড়ে যান। সকালবেলা যখন ওনাকে উদ্ধার করা হয় তখন উনি সব বিষয়গুলো খুলে বলেন এবং উনি ওনার মালিককে বলেন উনি আর কাজ করবেন না। তখন ওনার মালিক অনেক তাকে রাখার জন্য চেষ্টা করে, কিন্তু উনি বলেন না, উনি কিছুতে আর কাজ করবেন না। তখন উনি আবার দেশে ফিরে আসেন। তো
রাসেল ভাই, পরবর্তীতে আব্দুল খালেক ভাই যেটা জানতে পেরেছিলেন সেটা হলো ওই যে মানে ওই যে ওনারা যে বিল্ডিং এর কাজটা 2 তলা করে মানে শেষ হয়ে গেছিল, এর আগের আরেকটা কোম্পানি কাজ শুরু করেছিল, সেটা একটা মালয়েশিয়ান কোম্পানি। মালয়েশিয়ান কনস্ট্রাকশন কোম্পানিটা কাজ শুরু করলেও ওনারা ওই কনস্ট্রাকশন কোম্পানির প্রায় 27 জন লোক সেখানে মারা যায়, যার কারণে শ্রমিকরা কাজ করতে অসম্মতি জানায় এবং ওই কোম্পানিটা আর কাজটা কন্টিনিউ করতে পারে না, 2 তলা পর্যন্ত করে ওখানে কাজটা শেষ করে রাখে। তারপরে 5-6 বছর পরে আবার তুরস্কের একটা কোম্পানির কাজটা মানে কনস্ট্রাকশন কোম্পানির কাজটার দায়িত্ব পায় এবং তারা ওই কাজটা শেষ করার জন্য হাত দেয়। তাছাড়া পরবর্তীতে আব্দুল খালেক ভাই উনি খোঁজ খবর নিয়েছিলেন যে ওইটা শুধু 4 তলা পর্যন্ত পরবর্তীতে করা সম্ভব হয়েছিল। এরপর থেকে ওই পাদাং নামক স্থানে ওই বিল্ডিংটা 25 তলা বিল্ডিংটা 4 তলা করেই ওর কাজটা সমাপ্ত। আজ পর্যন্ত আমি শুনেছি যে ওটা 4 তলাই রয়ে গেছে। এটা ছিল রাসেল ভাই ফার্স্ট স্টোরি। আর স্পেশাল এপিসোড করব, কিন্তু ডক্টর আলিফের ঘটনা থাকবে না, এটা তো হতে পারে না। আসসালামু আলাইকুম লিসেনার্স। আসসালামু আলাইকুম রাসেল ভাই। থ্যাংক ইউ রাসেল ভাই, আবারও আপনাকে জ্বালাতে চলে আসছি। না, মাই প্লেজার। এই আমি আজকে যে ঘটনাটা বলবো রাসেল ভাই, সেটা 2016-তে আমাকে অলরেডি নক করেছিলেন। আপনাকে বলেছিলাম যে উনি আমাকে নক করেছিল। নক করার সময় আপনার তিনি এতটুক পর্যন্ত মানে ঘটনার পুরাটাই তো বলতে পারে না, যে কয়টুক ঘটেছে সে কয়টুকুই 2016-তে আমাকে বলেছিল, কিন্তু আমি আসলে তাকে কোনো হেল্প করতে পারি না এই মুহূর্তে। আমি কি বা হেল্প করব। আচ্ছা, তো রিসেন্টলি আমি রাসেল ভাই তাদের বাসায় যাই, তো কি হয়েছে ঘটনাটা সেটা প্রথম থেকেই বলি। তো আফরিন নামের যে মেয়েটি, সেটা উনি একজন ইউনিভার্সিটির ছাত্রী, ঢাকার একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। ওনার বাবা থাকতেন আমেরিকাতে, আর সাথে থাকে হচ্ছে মা, ভাই আর ভাইয়ের। ওদের বাসা হচ্ছে উত্তরায়। আমি উত্তরার কথাটা বললাম, উত্তরা একটা বাড়ি, তারা নিজেরাই বাড়িটা করেন আর কি। তো 8 তলা 9 তলায় সেই বাড়িতে তারা থাকতেন ফুল ফ্যামিলি। আচ্ছা, তো ঘটনা আসলে রাসেল ভাইকে কার সাথে কখন কোনটা ঘটে, কিভাবে ঘটে, এটা কারোর সাথেই কেউই জানে না, কেউই জানবে না কখন ঘটে যাবে। তো ওনার সাথে যে ঘটবে, ওনার সাথেই বা ঘটতে পারে এরকম কিছু উনি কখনো কল্পনা করে নাই, বা এরকম কোনো কিছুর সাথে কখনো তার এক্সপিরিয়েন্স কারো কাছ থেকে শোনেও নাই, বা ভূত এফএমে আমাকে ডেকে বলবে যে এরকম ঘটনা তার সাথে ঘটছে, এটাও সে কখনো চিন্তা করেনি। তো প্রথম দিন থেকেই শুরু করি। তো সে তার আজকের যে ঘটনা, একটু আগে যেটা বললেন মে মাসের ঘটনা, আমার ঘটনাটাও কিন্তু অলমোস্ট মার্চ থেকেই শুরু, মেতে বা জুনে যে এসে। এবং যিনি বলেছেন তিনিও একজন ডাক্তার। হ্যাঁ, না, যিনি বলেছেন ইউনিভার্সিটি স্টুডেন্ট। তো একদম প্রথম দিন সাধারণভাবেই ওনারা এসব ব্যাপারে কখনো অবগত ছিলেন না, বা এরকম কোনো কিছু ঘটবে তাদের সাথে এরকম জানতেন না। তো প্রথম দিন আর কি, পরের দিন ইউনিভার্সিটি আসলে ক্লাসটা সবাই বাঙ্ক করবে ফ্রেন্ডরা মিলে। তো সব ফ্রেন্ডরা মিলে বাসায়, পরের দিন প্ল্যান ছিল যে কোথাও যাবে, ঘুরতে বেড়াতে যাবে আর কি। সেদিন রাতের বেলা তো কোনো কাজ নাই, পরের দিন ইউনিভার্সিটিও নাই। তার ইচ্ছা হলো যে সারা রাত মুভি দেখবে। ইভেন সে ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছিল যে কোন মুভিগুলা দেখা যায়। তো কয়েকটা মুভি সে সিলেক্ট করে রাত 11টা থেকে শুরু করে। তো রাত 2টার দিকে তার মা তার রুমের মধ্যে ঢুকে বলে যায়, তুই ঘুমাচ্ছিস না কেন? তোর চোখের নিচে কালি পড়ে গেছে, তুই ঘুমা, এত রাত জাগছিস কেন? তোর ইউনিভার্সিটি নাই? তখন সে বলে যে না, আমার তো আসলে ইউনিভার্সিটি কালকে আমরা সব ফ্রেন্ড মিলে করবো না, তো এক কাজ, আমি রাত্রেবেলা মুভি দেখবো, তুমি ডিস্টার্ব করো না, আর যাওয়ার সময় আমার লকটা টিপ মেরে যেও, ভিতরটা লক করে যেও, বারবার ডিস্টার্ব করো না। 3টার দিকে সিনেমা দেখার সময় তো স্পিকার চলছিল, স্পিকার হঠাৎ বন্ধ করে শুনলো যে তার দরজাকে নক করছে। তো ভেতর থেকে সে বলে, আম্মা তুমি ঘুমাই যাও তো, আমি পরে ঘুমাবো। তো ওইখান থেকে কোনো শব্দ আসে না, বা তার মা চিৎকার করে বলছেও না যে এই ঘুমাচ্ছিস না কেন। সে নক করেছে, জাস্ট নকের রিপ্লাই দিল যে আম্মা তুমি ঘুমাও তো। তো সে জানে যে তার মাই হয়তো নক করেছে। ফজরের আজান তখন দিবে বা 15-20 মিনিট পরে হবে আর কি। তো এমন সময় সে আবারও স্পিকার বন্ধ করলো। প্রথমে নকের সাউন্ড শুনে স্পিকার বন্ধ করলো, দেখে নক করছে কি জানি। তখন সে বলল, আম্মা তুমি ঘুমাও না, আমি ঘুমাই যাব। তো এটা বলার পর এই কথাটা পুরাটা ইকো হলো, আরেকবার রিপিট হলো। তখন সে বুঝে গেল যে আসলে রিপিট হওয়ার তো কোনো চান্স নাই, কারণ পুরো বাসাটা তো খালি না। খালি হলে হয়তো ইকো হতো, খালি হলে যেরকম ইকো হয় সেরকম ইকো হলো, কিন্তু বাসা তো পুরা আসবাবপত্র আছে, তো তার তো মানে ইকো হওয়ার চান্সই নাই। তো সে করলো কি, আচ্ছা ভাল লাগছে না, এমন সময় পিসিটা অফ করে সে
বেডে চলে গেল। ঘুমানোর সাথে সাথে লাইট বন্ধ করে অ্যাজ ইউজুয়াল সেভাবে লাইফ লিড করে সেভাবে কাঁথা গায়ে দিয়ে জাস্ট চোখটা বন্ধ করতে তার মুখটা কে যেন চেপে ধরল। অস্বাভাবিক চাপ মুখের মধ্যে, চাপ দিয়ে চেপে ধরেছে, সে ছুটাতে পারছে না। কে চেপে ধরছে মানে আমি রাসেল ভাই কিভাবে বলবো, আমরা যদি কেউ আপনার মুখ চেপে ধরে আপনি নিশ্চয়ই কি চেষ্টা করবেন, আগে তার হাতটা সরানোর চেষ্টা করবেন। সে দেখছে একটা কবজি তার মুখ চেপে রাখছে, কোনো হাত সে ফিল করতে পারছে না। এটা কবজি তার মুখের মধ্যে হাত দিয়ে চেপে ধরেছে। অনেক চেষ্টা করছে, দুয়া কালাম পড়ছে, কিছুতেই লাভ হচ্ছে না। আর সে কোনো হাত ফিল করছে না। ওই যতটুকু মুখের মধ্যে চেষ্টা করে যাচ্ছে ওইটা ছোটানোর জন্য, মুক্তি পাওয়ার জন্য কান্না করছে, চিৎকার করার চান্স পাচ্ছে না, চিৎকার করার শব্দ পাচ্ছে না। আর বোবা ধরার তো কোনো চান্সই নাই। মাত্র শেষ হলো বেটে। আজানের আল্লাহু আকবার পড়ার সাথে সাথেই মনে হলো ওই রুম থেকে একটা বিশাল বড় বোঝা বের হয়ে গেল, অনেকগুলো মানুষ বের হয়ে গেল, জানালা টালা ভেঙে যাওয়ার মতো অবস্থা, কিন্তু কিছুই ভাঙে নেই। লাইট জ্বালালো সে কোনো মতে তার কন্ডিশন দেখার জন্য। সে দেখলো তার কন্ডিশন দেখার আগে পুরো রুমের অবস্থা দেখলো, যে জুতার পায়ে, জুতার সোলের মধ্যে যদি কাদা লেগে থাকে যেরকম ছোপ ছোপ দাগ, সে কাদার পরিবর্তে খালি রক্তের ছোপ ছোপ দাগ, অনেকগুলা আঁকা বাঁকা ছোপ ছোপ দাগ, মনে হচ্ছে অনেকগুলো মানুষ হেঁটেছে রুমের মধ্যে। আর তার মুখের কন্ডিশন আয়নায় দেখলো যে তার ঠোঁট কেটে গেছে, জিহ্বার সামনে দিয়ে প্রায় অনেকটুকু কেটে গেছে, এত জোরে চাপ দিয়েছিল তাকে। আচ্ছা, সে তার মাকে, তার ভাইকে বিষয়টা বলে। তার মা আর ভাই জিনিসটা প্রথমে শুনে তেমন একটা রিয়াকশন দিতে পারে নাই। যখন রুমে নিয়ে আসার পর দেখালো যে এই দেখো এই ছোপ ছোপ দাগ এই কোথার থেকে আসছে, আমি নিজে দিয়েছি রক্তের ছোপ ছোপ দাগ, তখন তারা হতভম্ব, তারা কোনো কথা বলবার মতো ভাষা পাচ্ছিল না। তখন ভোর 4টা, কোনো মতে রাতটা কোনো মতে পার করে পরের দিন তারা সে ডিসাইড করে যে এরকম ভাবে তো থাকা সম্ভব না, আর থাকলেও তার মাথার নিজেদের ফ্ল্যাট, তার মার সাথে থাকতে হবে, কিছু একটা ব্যবস্থা তো করতে হবে। সে তার মার সাথে সেদিন রাতের থেকে থাকা শুরু করলো। মার্চ থেকে রাসেল ভাই বললাম যে মার্চ গড়িয়ে মে চলে আসলো। এর মাঝে সে যতদিন তার মার সাথে শুয়েছিল তেমন কোনো প্রবলেম হয় নাই। তো এরপরে পরীক্ষা, সেমিস্টারের পরীক্ষা। তো সে বলেছে যে আমাকে তো আমার রুমে থাকতে হবে, পড়তে হবে, মা তুমি একটা ব্যবস্থা করো, একটা মেয়ের একটা ব্যবস্থা করে আমার সাথে থাকতে পারে, ঘুমাতে পারে। আর তাদের বাসায় একটা বুয়া ছিল। এই ঘটনা শোনার পর আর ওই মুহূর্তে বুয়ার ওই রুম দেখার পর পরের দিন সে চাকরি ছেড়ে দেয়। তো ওই মেয়ে তার সাথে থাকা শুরু করলো। পরের দিন পরীক্ষা, রাত্রেবেলা পড়ছে, রাত্রে 1টার মধ্যে তার ঘুম চলে আসলো এবং সে ঘুমাতে যাওয়ার সময় ওই লাইট জ্বালিয়ে এসে ঘুমানোর, ওই দিন থেকে লাইট জ্বালানো তার ঘুমানোর সময়। মার সাথে থাকা অবস্থায় লাইট জ্বালানো, তার মা আবার সহ্য করতে পারে না লাইট জ্বালানো অবস্থায়। তো সে শুলো, ঘুমালো, জাস্ট চোখ বন্ধ করলো, হঠাৎ করে একটা শব্দ হলো। তার খাটের পাশেই জানালা, সে দেখলো জানালার বাইরে যে মেয়েটা তার সাথে ফ্লোরে ঘুমায় সেই মেয়েটা বাইরে দাঁড়িয়ে আছে, ভেসে আছে অবস্থা। 8তলা রাসেল ভাই, 8তলা ইম্পসিবল। সে ডান পাশ কাত হয় দেখে মেয়েটা যে ফ্লোর যে জায়গায় শোয় সে জায়গায় মেয়েটা নাই। সে এক দৌড়ে তার মার কাছে যায়, আবারও মাকে জিনিসটা বলে, মা আবার ভাইকে জানায়, নিয়ে আসে তাদের রুমে। নিয়ে আসার পর দেখে মেয়েটা ফ্লোরে ঘুমোচ্ছে। এরকম ভাবে আরেকদিনও একটা হয়েছিল যে সে বাসায় আসার পর দেখে একটা লোক তার পিসির মধ্যে বসে আছে। তারপর মাকে যেয়ে দেখায়, মাকে ডাইকে নিয়ে আসে, দেখে রুমের মধ্যে কেউ নাই। তো এরকম ঘটনাগুলা ঘটে যাওয়ার পর থেকে তার আর একার ওই রুমটার প্রতি তার ভরসা উঠে যায় যে ওই রুমে থাকা যাবে না। সে তার মার সাথে থাকা শুরু করলো এবং পার্মানেন্টলি এখানে টেবিলও তার মার রুমে নিয়ে আসে। তো সেদিন আসল ভাই মা যেদিন ঘটনা ঘটে তার কয়েকদিন পরে তার মাও জিনিসটা ফেস করে। কিভাবে ফেস করে? আর তার অত মধ্যে তার ভাবি, তার ভাই সবাই জেনে গেছে তার বাসার মধ্যে যা ঘটছে তা ভালো ঘটছে না। এবং মোস্ট ইম্পর্টেন্ট কথা, তখন রাসেল ভাই সে আমাকে নক করেছিল 2016-তে যে আলিফ ভাই আমি এরকম বিপদে পড়েছি, আপনার জানা মতে কেউ আছে কিনা, আর আমি কাউকে বলতে পারছি না, আর কেউ যে বিশ্বাস করবে এরকম লোকও পাচ্ছি না। আমি রাসেল ভাই বলেছি আমি পাইলে যদি কাউকে পাই তাহলে আমি হেল্প করতে পারবো, কিন্তু আসলে আমি এতই ব্যস্ত ছিলাম যে আমি আসলে কিছু করতে পারিনি বা কাউকে জানাতেও পারিনি বিষয়টা। আমি নিজেও ভুলেই গিয়েছিলাম রাসেল ভাই অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। তো আমি যখন আবার পরে নেক্সট স্টেজে আসি, সেদিন রাত্রেবেলা তার মা তার সাথে শুয়েছিল। মার ঘুম ভাঙে হঠাৎ করে, চশমা পরে পরিষ্কার করে বাথরুমে যেতেই তো
তার মার সাথে সে যখন থাকতো তখন বাথরুমের আলোটাতেই থাকতো, রুমের আলো জ্বালিয়ে তার মা ঘুমাতে পারতো না। তো বাথরুমের দরজাটা পুরোটা খুলতেই পুরো আলো যখন মোটামুটি আলো যখন তার মেয়ের খাটের পর্যন্ত পৌঁছালো, সে দেখলো যে তার মেয়ের পাশে একটা লোক দাঁড়ানো, দেয়ালের মধ্যে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তো এই কে, চোর নাকি, এই কে ওখানে, এরকম বলতেই যে লোকটা তার মেয়ের পাশে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে ছিল সে তার দিকে তাকালো, আর সেই লাল বিবর্ণ মানে লাল চোখ, তার মা, আমি তার মার সাথে কথা বলেছি রাসেল ভাই, এই লাল চোখ, এরকম চোখ সে আগে কখনো দেখে নাই। লাইট জ্বালাতেই সব উধাও এবং সেই আগের মতো রুমের মধ্যে পায়ের মানে সোলের দাগ, জমাট বাঁধা কালো রক্ত। তার ভাইকে ডাকলো, তার ভাই বলল যে একটা ব্যবস্থা তো বিহিত করতেই হবে, এরকম হতে থাকলে তো সম্ভব না। তার ভাই পরের দিন কি হলো, তার ভাই যে মসজিদে নামাজ, তার ভাই আসলে নামাজ কালাম 5 ওয়াক্তই পড়তো সবসময়, এবং তাদের বাসায় এমন না যে কেউ নামাজ পড়তো না, সবাই নামাজি মানুষ ছিল। তো তার ভাই যে মসজিদে, পাশের বাসা, সেই মসজিদে সেদিন আবার শুক্রবার ছিল, তো হুজুরকে জানায়। তো রাসেল ভাই খুব বেশি দিনের আগের ঘটনা, তা হুজুরকে নিয়ে আসার পর তো হুজুর খুব আহামরি সাজেশন দিতে পারলো না, বললো যে আপনারা এরকম আমল করেন আর সূরা ইখলাস না, ফালাক আর নাস পরে সারা শরীর বন্ধ করে ঘুমান, হয়তো এই জিনিসগুলো আর ফেস করবেন না। আর আপনি যদি চান তাহলে আমি একজনকে অ্যাড্রেস দিতে পারি, আপনি চাইলে তার সাথে দেখা করতে পারেন। তো দেখা করতে করতে যেতে যেতে যাত্রাবাড়ি ক্রস করে সে নন্দীপাড়া, সেই নন্দীপাড়াতে একজন লোকের সাথে সেই লোক দেখা করে, ভাই দেখা করে, আফরিনের ভাই দেখা করার পর সেই লোককে তাদের বাসায় নিয়ে আসে। লোক বাসায় ঢুকার সময় বলে যে আমি এই বাসায় ঢুকবো না, আমি আপনাদের বাসায় ঢুকবো না, আমি ছাদে চলে যাব, আমাকে একটু ছাদে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। তো তাকে ছাদে নিয়ে যায়, ছাদে নিয়ে যাওয়ার পরে বলে যে আমাকে একটা আয়না দেন আর সরিষার তেল দেন। আয়নার সরিষার তেলের মধ্যে কি জানি ঘুরালো, কিছুক্ষণ ঘুরানোর পর বলে যে আচ্ছা আপনাদের বাসায় আমি যেতে পারবো মাগরিবের ওয়াক্তের পর, মাগরিবের নামাজের পর, আমাকে এমন ব্যবস্থা করেন খাওয়া দাওয়ার এখানে, আমি মাগরিবের নামাজের পর আপনাদের ঘরে ঢুকবো, ততক্ষণ আমি ছাদে থাকবো, একটা চেয়ার দিলে খুব ভালো হয়। তো উনি ব্যবস্থা করে, মাগরিবের ওয়াক্ত আসে, সেই ভাইয়া তাকে নিয়ে, যেহেতু পরের দিন শনিবার ছিল, আপনার শনিবারে ব্যাংক বন্ধ থাকে, সে একটা ব্যাংকে চাকরি করতো আর কি। তো সেই ভাই আর কি তার মাগরিবের নামাজ পড়ে জাস্ট, সে যখন তার পাশেই ছিল, কয়েকটা লোক পরেই ওই হুজুর যে লোকটা আসছিল তার সাথে, সেই লোক ছিল মসজিদে, সালাম ফিরানোর পরে লোকটাকে সে আর পেল না। বাসায় আসলো এবং অনেকক্ষণ ধরে ফোনে ট্রাই করলো, মাগরিবের ওয়াক্তের পর তাদের বাসায় আসার কথা, কিন্তু ওই লোক একদম মসজিদ থেকেই গায়েব, কোনো খবর নাই, কিচ্ছু নাই, ফোনে পাওয়া যাচ্ছেই না। তো পরে উনি বাসায় গেলেন এবং তার মাকে বললেন যে দেখো আমি একজনকে নিয়ে আসছিলাম, তোমরা তো জানো, কিন্তু আমি ওনাকে আর পাচ্ছি না ফোনে, ওভার ফোনে তাকে আর পাওয়া সম্ভব হচ্ছে না, তুমি এক কাজ করো, আমরা যদি দেখি যে এরকম কন্ডিশন আজকে রাতেও ঘটে, কালকেও ঘটে, তাহলে আমরা এই ফ্ল্যাট ছেড়ে অন্য বাসা নিয়ে নিব, এটা ভাড়া দিয়ে দিব, কারণ এইভাবে থাকা সম্ভব না। আফরিন ওর পড়াশোনা করতে পারছে না, কাউকে বলতে পারছে না, দেখা যায় কোনো না কোনো দিন দেখা যায় মুখে দাগ, খামচির দাগ, এগুলি খুব অস্বাভাবিক ঘটনা, এবং তার ওয়াইফ মানে ওনার ওয়াইফও থাকতে চাচ্ছে না এই বাসার মধ্যে, কারণ ভয়ঙ্কর অবস্থা। তো রাসেল ভাই প্রতিদিন এরকম ঘটনা ঘটছে। ওই দিন রাতের বেলা তো তার ওয়াইফ, ওই দিন রাতের বেলা আবার তার শালা, মানে ওই ভাইয়াটার শালা আসে, মানে ওয়াইফের ভাই আর কি, যে এই যে ঘটনা ঘটছে এটা দেখার জন্য, যে তাদের বাসায় কি হচ্ছে না হচ্ছে, সে খুব সাহস করে চলে আসে বাসায় থাকার জন্য। সবচেয়ে আশ্চর্যজনক রাসেল ভাই, এটা কখনো সম্ভব হবে মানে সম্ভব না, কখনো আমি এরকম ঘটনা শুনি নাই কারোর কাছে। সেদিন রাতের বেলা এই রুমের মধ্যে তার মা, মেয়ে আফরিনাপুর মা, উনি এবং তার ভাবি শোয়, এবং ভাবির যে ভাই তার দুলা ভাইয়ের সাথে তাদের রুমে শোয় আর কি, আর যে মেয়েটা ছিল সে মেয়েটা ফ্লোরে শোয়। রাত্রে 3টার দিকে হঠাৎ করে মনে হয় যে পুরান ঘড়িগুলার যে সাউন্ডগুলার, ঘন্টার এরকম ঘন্টার একটা সাউন্ড আসতে থাকে হঠাৎ করে। এই সাউন্ডের মাঝে তার মার ঘুম ভাঙে। ঘুম ভাঙার পর তার মা লাইট জ্বালায়, এবং লাইট জ্বালানোর পর যা দেখে তা অকল্পনীয়। আপনি হঠাৎ করে ঘুম থেকে উঠে আপনার রুমের মধ্যে এটা দেখলে আপনিও খুব অকল্পনীয় সিচুয়েশনে পড়বেন রাসেল ভাই। সে দেখে যে ওই যে মেয়েটা ফ্লোরে ঘুমিয়েছিল তার ঠিক পাশে একটা কফিন, কালো কালারের একটা কফিন রাসেল ভাই, কালো কালারের কফিন, কফিনের উপর দিয়ে ঢাকনা দেওয়া। এবং এই কফিন কোথার থেকে আসলো, এটা ঢুকাতে গেলেও তো 4-5 জন মানুষ লাগে, এত ভারী কফিন। কফিনটা খুললো তার ছেলে, এবং খোলার মতো সাহস পাচ্ছিল না। ওই ছেলেটা যে ছিল, শালা যে ছিল, সে ওই সাহস করে খুলে ফেললো। খুলে ফেলার পর
সবাই খুব হতভম্ব হচ্ছে, আমি জানি যারা শুনছে, আসলে ভেতরে কিছুই নাই। রক্তে মোড়ানো একটা কাফনের কাপড়, একটা আতর, আর কিছু চা পাতার প্যাকেট। খুব অদ্ভুত লাগে। ওই দিন রাতের বেলা তারা পুলিশকে ফোন দেয়, কিন্তু পুলিশ আসবে বলে তাদের বাসা মনে হয় খুঁজে পাচ্ছে না। পরবর্তী ওই দিন রাতের বেলা আসে নাই। পরের দিন সকালবেলা পুলিশ যখন আসে, বাসার মধ্যে কফিনের ভিতরে এই মুড়ানো, রক্ত মুড়ানো, মানে পুলিশও কোনো এভিডেন্স খুঁজে পাচ্ছে না আসলে কিসের ভিত্তিতে তারা কোনো কেস বা জিডি করবে। তো তারপরেও তারা বলে যে আপনারা একটা জিডি করে রাখেন, বাকিটা পরে দেখা যাবে, কফিনটা সরায় ফেলেন, আর যদি পারেন বিষয়টা আমাদেরকে পরবর্তীতে কোনো প্রবলেম হলে আমাদের জানাবেন। পুলিশ এই বলে চলে যায়। সেদিন দুপুর 12টার দিকে খবর আসে, আমেরিকায় তখন রাত 2টা, আর বাংলাদেশে সকাল 12টা, দুপুর 12টা। ওইখানে যে পাশের বাসার যে মহিলা, উনিও বাংলাদেশি। তার হাজবেন্ড মানে ওই ফোন দেয়, মোবাইল ফোনে মেসেঞ্জারে, ফেসবুক মেসেঞ্জারে ফোন আসার পর বলে যে আপনার হাজবেন্ডের অবস্থা খুব খারাপ, উনি হসপিটালাইজ হাসপাতালে ভর্তি, আপনারা সবাই একটু দোয়া করবেন। আসলে জিনিসটা ওই দিন ভাঙে বলে নাই, ওই দিন ভেঙে বলা হয়নি। পরে জানতে পারে, কিছুক্ষণ পরে তার ছেলেকে বলা হয় যে তোমার বাবা আর বেঁচে নাই, সে আপনার বাথরুমের ফ্লোরে পিছলে পড়ে মারা গেছে। হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা বলেছে তিনি মারা গেছে। তো বাসার সবাইকে আস্তে আস্তে ছেলেটা ওই দিন সবাইকে জানিয়ে দেয় বিষয়টা। তো আউট অফ নোওয়্যার রাসেল ভাই, এই ঘটনা ঘটার সাথে সাথে তাদের বাবার এই আকস্মিক ডেথটা তারা কেউ একসেপ্ট করতে পারে না ওই মুহূর্তে। তো বাসার মধ্যে সব আত্মীয় স্বজনের ভিড় জমে যায়, কান্নাকাটি অবস্থা। লাশ আসে রাসেল ভাই 10 দিন পর। লাশ আসবার পর লাশকে মানে আপনার তেমন একটা কানেকশন হচ্ছিল না প্লেনের সাথে। তো যখন প্লেনের সাথে কানেকশন হয়, সবকিছু ম্যাচ করে, তো 10 দিন পর বাংলাদেশে লাশ আসে। লাশ নিয়ে আসার পরে লাশ যখন বাসায় নেয়, সেই ওনার নিজের তৈরি বাসা, সেই বাসার নিচেই লাশটা রাখে, উপরে আর উঠায় না। তো যেদিন লাশ বাসায় আসে, সেদিন সেই যে লোকটা হারিয়ে গেল মসজিদ থেকে, সে হঠাৎ করে তার আবির্ভাব। সে আসলো এবং একটা কোনায় দাঁড়িয়ে কান্না করছিল, লাশের দিকে সবাই তাকিয়ে আছে। তো বললো যে, সে লোকটার কাছে যে বললো যে আপনি কাজ করেন, আপনাকে এটা একসেপ্ট করতে হবে, যেদিন আপনাদের বাসায় আমি ছাদে আসছিলাম প্লাস মসজিদ থেকে আমি চলে গেলাম, সেদিন আমাকে নিয়ে যাওয়া হয়েছিল এমন একটা জায়গায়, যে জায়গায় আমি আপনার বাবার খবরটা জানতে পেরেছিলাম। আসলে জিনিসটা আপনাদের সাথে ঘটার কথা ছিল, ঘটেছে আপনার বাবার সাথে। তো সেদিন আমি জেনেছিলাম যে আপনার বাবার উপর দিয়ে একটা বিপদ যাবে খুব শিগগিরই। তো আমি আপনাকে জানাতে পারি না, কারণ আমি পারমিটেড ছিলাম না আপনাকে জানানোর জন্য। এবং যে সার্কেলটা আপনাদের ক্ষতি করার চেষ্টা করছে, তারা খুব শক্তিশালী, খুব ইজিলি তাদেরকে বধ করা বা ধরা যাবে না। আমি পারি নাই, সেই জন্য আমি চলে গেছিলাম। আমি আসলাম আপনাদেরকে একটা বুদ্ধি দিই। উপরে যে কাফনের কাপড়টা আছে, উনি কিন্তু কিছু জানে না রাসেল ভাই, নিচ থেকে বলছে উপরে যে কাফনের কাপড়টা আছে, এটা একটু ধুয়ে ফেলেন, আপনার বাবাকে ওই কাফনের কাপড়টাই পরাবেন দয়া করে, এবং যেসব জিনিস আছে ওই আতরগুলাই মাখবেন। ওখান থেকে গোসল করানো হয়েছে, আবার বাংলাদেশে আসার পর গোসল করানো হয়, এবং সেই কাফনের কাপড় পরিয়ে তাকে দাফন করা হয়। দাফন শেষ করবার পরে ওই লোকটাকে বলে যে আমি তো দাফন পর্যন্ত থাকলাম, আপনাকে একটা কথা বলি, আপনার বাসায় যে কফিনটা আছে দয়া করে সেটা ফেলবেন না। ওটা ফেলাই যাবে না? না, ওইটা যদি ফেলে দেন তাহলে এমন বিপদে পড়বেন, তাহলে আপনাদের সপরিবারে কানাডা যাওয়া সম্ভব হবে না। তো অনেক চেষ্টা করে জানার জন্য, যেটা করছে কি, কারা করছে, অনেক মানে আত্মীয় স্বজনের বিষয়টা আর কি, আত্মীয় স্বজন চায় না তারা কানাডা চলে যাক, বা তাদের রাখতেই চায় না, এরকম কিছু একটা ঝামেলা করতে চাচ্ছে। তো খুব শেষের দিকে চলে আসছে রাসেল ভাই আমার ঘটনার। কফিনটা তখন সরিয়ে বাসার ছাদে রাখা হয়, এবং উনি বলেছেন যে কফিনটা যখন রাখবেন এমনভাবে রাখবেন যেন কফিনটা ঢাকা থাকে, কেউ যেন বোঝে না এটা একটা কফিন। তো মেয়ে মানুষ তো শোকে এখনো পর্যন্ত যারা আছেন ওই ফ্যামিলিতে, স্পেশালি আফরিন যে মেয়েটি, তিনি তো ভুলতেই পারছেন না কোনো কিছু। তো বাবার দাফন কার্য শেষ করার পরের দিন সে ছাদে গেল। ছাদে যাওয়ার পর কান্না করছে রাসেল ভাই। এইটা একটু আমার কাছে সবচেয়ে বেশি কষ্ট লেগেছে, যে কান্না করা অবস্থায় বলে যে আমি তোমাকে একটু দেখতে পারলাম না। তাদের সপরিবারে সেবার কানাডায় যাওয়ার কথা ছিল, তার বাবা আমেরিকাতে শিফট করে কানাডায় চলে যাওয়ার কথা আর কি, ফুল ফ্যামিলি নিয়ে। তাদের কানাডায় সিটিজেনশিপ হয়ে গেছে আগে, তখন তার বাবা আমেরিকায় ছিল।
তো আমি তোমাকে লাস্ট বারের মতো দেখতে পেলাম না, এই তো বিলাপ করে কান্না করছে, জোরে জোরে কান্না করছে। এমন সময় সে কিন্তু ছাদের গেট তালা ভেঙে, মানে তালা খুলে তারপরে ছাদে ঢুকেছিল। এমন সময় হঠাৎ করে তার মাথার উপর থেকে জানি হাত বুলিয়ে চলে গেল। মাথার পিছনে সে আফরিন আপু বলতেছে যে আমি পিছনে তাকিয়ে দেখলাম যে কেউ নাই। যদি কেউ হাত বুলায় তাহলে আমি সাথে সাথে তাকে পাবো, সাথে সাথে ঘুরে দেখি কেউ নাই, নোবডি ওয়াজ দেয়ার। ইভেন কফিনটার দিকে যতই আমি তাকাই ততই মনে হয় যে আমার বাবা কফিনে শুয়ে আছে। খুব রিসেন্টলি রাসেল ভাই তারা চলে যায় কানাডাতে, আমাকে বলেছে যে আমি যাওয়ার আগে আপনাকে সেই কফিনটা একটু দেখাতে চাই। রাসেল ভাই আমি নিজে যে দেখে আসছি কফিন। হ্যাঁ, আপনি ফোন দিয়েছিলেন এবং আপনি বলছিলেন যে আমি রাসেল ভাই একটা কফিন দেখতে যাচ্ছি। আমি চলে যাব আজকের প্রথম স্টোরিতে। জি, সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা। আমি ফার্ন, পুরান ঢাকা থেকে এসেছি। আর আজকে যে ঘটনাটা শেয়ার করব, ঘটনাটা আমাকে শেয়ার করেছেন জিকো ভাই, ওনার বড় ভাইয়ের একটা ঘটনা। তো ওনার বড় ভাই একজন এমবিবিএস ডক্টর, এবং ওনার একটা জীবনের একটা পর্যায়ে উনি যেটা করেন যে ওনার যে দেশের যে বাড়ি, গ্রামের বাড়ি যেখানে, সেখানে একটা হাসপাতালে বেশ কিছু সময় ধরে উনি চিকিৎসা পেশায় নিয়োজিত ছিলেন। মানে ওখানে বেশ 6 মাসের মতো সে ওখানে বসতেন ওই হাসপাতালে। তো ওই সময়টাতে একটা ঘটনা তার সাথে ঘটে, এবং এই ঘটনাটাই আজকে আমি শেয়ার করব। তো ওনার যে কাজটা মেইনলি ছিল যে সব পেশেন্টদের দেখার পরে যেই কোনো ধরনের যদি বেওয়ারিশ লাশ আসতো, সেই লাশগুলোকে পোস্টমর্টম করা। আচ্ছা। তো এই ঘটনাটা যে সময়টাতে ঘটে, ঠিক তার প্রায় মাসখানিক ধরে এরকম বেওয়ারিশ আসে নাই। আচ্ছা। মানে অফ ছিল আসাটা। তো হঠাৎ এক শীতের রাতে, মানে অনেক ঠান্ডা পড়েছিল সেই রাতে, যেটা হয় যে খুব একটা পেশেন্টও ছিল না ওই হাসপাতালে, যেহেতু গ্রামের একটা হাসপাতাল। তারা খুব তাড়াতাড়ি, মানে উনি ওখান থেকে চলে আসবে, বাসায় ফিরে যাবে। তো উনি 6টা কি 7টা এরকম একটা সময় মানে বের হতে যাবে, ঠিক তখনই একটা লাশ আসে, মানে অ্যাক্সিডেন্টে নিহত একটা লাশ হাসপাতালে আসে, এবং ওই লাশটার কোনো পরিচয় পাওয়া যায়নি। অনেকক্ষণ ধরেই তারা চেষ্টা করে আশেপাশের এলাকার লোকজন যে লাশটা আসলে কোত্থেকে এসেছে, মানে হাইওয়ে রোডের উপরে লাশটাকে পাওয়া যায়, তার কোনো পরিচয় পাওয়া যায়নি। তো যেটা হয় যে তাকে তৎক্ষণাৎ লাশটার পোস্টমর্টম করার নির্দেশ আসে। আচ্ছা। তো উনি যেটা করেন, যেহেতু উনি এই কাজটা অনেক আগে থেকেই করে আসছেন, তো কাজটা ওনার জন্য খুব একটা কঠিন কিছু না, রেগুলার কাজের মতো রেগুলার করে থাকেন। তো উনি যখন লাশটাকে দেখলেন, তো দেখার পর উনি নিজেই অনেক ভয় পেয়ে গেলেন আসলে, কেননা এরকম অবস্থায় লাশ এর আগে কখনো তিনি দেখেননি। তো লাশটার অবস্থা এরকম ছিল যে গলা থেকে পা পর্যন্ত সম্পূর্ণভাবে লাশটার কোনো সমস্যা নেই, একদম ফ্রেশ, কোনো ক্ষত চিহ্ন নেই। যেটা হয়েছিল যে মাথার যে সাইডটা, ওখান থেকে প্রায় 80% মতো থেতলে গিয়েছিল, মানে খুবই ভয়ানক একটা অবস্থা, যে কেউ লাশটাকে দেখলেই মানে ভয় পেয়ে যাবে এরকম একটা অবস্থা। ইভেন সে নিজে এত দিন ধরে পোস্টমর্টম করছিল, কিন্তু এই রকম অবস্থার লাশ সে কখনোই দেখেনি। তো উনি যেটা করলেন যে যেহেতু সেই রাতের মধ্যেই, রাত 10টার মধ্যেই নাকি পোস্টমর্টমের রিপোর্ট পাঠাতে হবে পুলিশ স্টেশনে, সেই জন্য উনি যেটা করলেন যে সে রাতেই পোস্টমর্টমের কাজটা সেরে ফেললেন। তো উনি যখন পোস্টমর্টম করছিলেন তখন যেটা হয় যে ওনার সাথে যে একজন ডক্টর ছিল, উনি যখন করছিলেন তখন ওনার কাছে মনে হচ্ছিল যে লাশটার হাত পা হঠাৎ করে নড়ে চড়ে উঠতেছে, এরকম মানে এখন পর্যন্ত লাশটাতে মনে হচ্ছে লাইফ আছে। তো উনি তখনও মনে হচ্ছে লাইফ আছে, হ্যাঁ, হাত পা নড়তেছে এরকম হঠাৎ করে ওনার কাছে বারবার মনে হচ্ছিল। এবং উনি এনশিওর হওয়ার জন্য তার সাথে যে ডক্টরটা ছিলেন তাকেও জিজ্ঞেস করছিলেন যে তুমি কি এরকম কিছু দেখেছো? তো সেও বলল যে হ্যাঁ, আমার কাছেও মনে হচ্ছিল যে হঠাৎ করে হাত পা নড়ে উঠছে লাশটার। তো তারপরে ওনারা পোস্টমর্টম করে, এবং পোস্টমর্টম করার সময় উনি যেটা করেন যে লাশটার পায়ের কাছ থেকে বেশ কিছু মানে মাংস নিয়ে ওনার ফেসটাতে সার্জারির মতো একটা করে দেন, যাতে লাশটাকে এরপরে নেক্সট টাইম কেউ দেখলে যাতে ভয় পেয়ে না যায়।
মানে লাশটার অবস্থা এতই খারাপ ছিল যে এটা কি যে কেউ দেখবে তার মনে এটার একটা প্রতিচ্ছবি থেকে যাবে এবং সে ভয় পাবে। তো এই জন্য সে কিছু পার কাছ থেকে কিছু মাংস নিয়ে তার মাথায়, ওই লাশটার মাথায় মানে ফেসের এখানে কিছু সার্জারির মতো করলেন, যাতে লাশটাকে একটু মানে মোটামুটি দেখার যোগ্য মনে হয়। আচ্ছা। তো তারপর উনি লাশটাকে মানে কাজ শেষ করে উনি ওনার, তখন বাজে রাত 10টা, উনি ওনার বাসায় যাবেন। ওনার বাসা ছিল সেই গ্রামের একটু ভিতরে, মানে ওনাদের হাসপাতালটা থেকে প্রায় 5 মাইলের মতো পথ তাকে যেতে হবে। নর্মালি হাসপাতাল থেকে বের হয়ে দেখলেন যে বাইরে প্রচুর ঠান্ডা, প্রচন্ড কুয়াশা, আশেপাশে ছোট যে টং দোকানগুলা সবগুলো একদম বন্ধ হয়ে গেছে, কোনো রিক্সাও পাওয়া যাচ্ছে না। এই এলাকায় কিছু কিছু রিক্সা যেগুলো ব্যাটারি চালিত রিক্সা, মানে সে রাত্রে কোনো কিছুই ছিল না। সেই একটা সময় তার মনে হচ্ছিল যে সম্পূর্ণ রাস্তা হয়তোবা তাকে হেঁটেই যেতে হবে। আচ্ছা। এবং যখন সে হাসপাতাল থেকে বের হয়ে হাইওয়ে রোডটাকে ক্রস করে নিচে নেমে যাবে, মানে গ্রামের পথ ধরে ভিতরের দিকে যাবে, তখনই তার কাছে হঠাৎ করে রাস্তার উপরে একটা জিনিস চোখে পড়লো। সেটা হচ্ছে রাস্তার একটা পাশে জমাট বাঁধা বেশ কিছু রক্তের দাগ। আচ্ছা। তখন এটা দেখার পরে সে বেশ মানে একটু খারাপ লাগলো যে হয়তোবা ওই লাশটায় এখানেই অ্যাক্সিডেন্ট করেছিল, যেহেতু এই হাইওয়ে রোডটা থেকেই লাশটাকে নেওয়া হয়েছিল হাসপাতালে। তো তারপর উনি যেটা করলেন যে ওনার বাসার উদ্দেশ্যে উনি হাঁটতে থাকলেন, কোনো কিছুই সে পাচ্ছিলেন না। একটা পর্যায়ে তার কাছে মনে হচ্ছিল যে ব্যাক করে সে মানে হাসপাতালেই চলে যাবে, কেননা এরকম তার কাছে এরকম একটা ভয় লাগতেছিল এবং অস্বস্তি লাগতেছিল যে তার কাছে মনে হচ্ছিল যে আমি বাসায় না ফিরে হাসপাতালেই আবার ফিরে যাই। সে চিন্তা করলো যে আমি বাসায় ফোন করে দেন হাসপাতালে আবার চলে যাই। আবার একটা সময় চিন্তা করলো যে না, আমি বাসায় চলে যাই, যেহেতু লাশটা হাসপাতালে রয়েছে। তার কাছে খুব মানে অস্বস্তি ফিল করতেছিল সে, তার কাছে ভালো লাগতেছিল না যে সে কি করবে আসলে। তো একটা পর্যায়ে এরকম করতে করতে সেই গ্রামের রাস্তা ধরে যখন সে হাঁটছিল, হঠাৎ করে দেখলো যে দূর থেকে একটা রিক্সা তার সামনে এসে দাঁড়ালো, এবং রিক্সাটা ছিল ব্যাটারি চালিত রিক্সাগুলোর মতো একটা রিক্সা, এবং ওটাতে একটা রিক্সাওয়ালা বসা ছিল। এবং রিক্সাওয়ালা ওনাকে বললেন যে আপনি কোথায় যাবেন, আপনাকে আপনার গন্তব্যস্থলে আমি পৌঁছে দিব। তো উনি একটু চিন্তা করলেন যে না ঠিক আছে, যেহেতু রিক্সাটা পেয়ে গেছি, এখন বাসার উদ্দেশ্যে যাওয়া যাবে। এবং রিক্সাওয়ালার বর্ণনাটা আমি এভাবে দিব যে রিক্সাওয়ালাটা বসা ছিল, ওনার সম্পূর্ণ শরীর চাদরে ঢাকা ছিল, মুখে একদম জাস্ট চোখটা দেখা যাচ্ছিল, আর বাকি সবকিছুই মানে শীতের জন্য সে শীতের কাপড় চোপড় পরেছিল, এরকম একটা অবস্থা। আচ্ছা। তো উনি বললো যে আমাকে এই জায়গায় নিয়ে যেতে হবে, বাজার বা এই বাজার এখানে নামিয়ে দিতে হবে। তো রিক্সাওয়ালা তাকে একদম সুন্দর মতো তার বাসার সামনে যে বাজারটা সেখানে তাকে নামিয়ে দেয়। এবং যখন সে রিক্সা থেকে নেমে 50 টাকার একটা নোট ওই রিক্সাওয়ালাকে দিতে যাবে, তখন রিক্সাওয়ালা তাকে বললেন যে স্যার, আমি ভাড়া লাগবে না, আমাকে জাস্ট একটা ছোট্ট উপকার করবেন। আচ্ছা। এই কথা বলে রিক্সাওয়ালা তার পকেট থেকে বের করলো একটা কাগজ বের করে তার হাতে দিল, এবং সেটা দেওয়ার সাথে সাথে রিক্সাওয়ালার রিক্সাটা চালিয়ে চলে গেল, আর কিছুই সে বলল না। এবং সে নিজেও একটা হাতে কাগজ এবং একটা হাতে ওই 50 টাকার নোটটা নিয়ে সে নিজেও চিন্তা করতে থাকলো যে এটা আসলে কি হলো, মানে এটা আসলে কি দিল আমাকে আসলে, এবং ভাড়াটাই বা সে নিল না কেন। একটা পর্যায়ে সে তার নিজেকেই আশ্বস্ত করতে লাগলো যে যেহেতু সে গ্রামের একজন ডক্টর এবং একদম সদর হাসপাতালই ওনার পোস্টিং, তো গ্রামের অনেক মানুষকেই সে মানে ফ্রিতে ট্রিটমেন্ট দিয়ে থাকেন। তো ওনার কাছে মনে হচ্ছিল যে ওনার কাছে যে ছোট্ট একটা সাহায্যের কথা বললো, এটা হয়তো ওনাকে হয়তো কেউ চিনে থাকেন, ওনারই হয়তো কোনো পেশেন্ট ছিল। তো ওনাকে জাস্ট মানে ভাড়াটা না নিয়ে জাস্ট তাকে একটা সম্মানার্থে তাকে বাসায় নামিয়ে দিয়ে চলে গেছে, এরকম কিছু একটা। আচ্ছা। বা কোনো মেডিসিন বা কিছু একটা পরে তার কাছে হয়তো বা নিতে আসবে, সে মানে কোনো দরিদ্র মানুষ পরে হয়তো বা দাবি করবে, এরকম কিছু একটা। তো সে জাস্ট রীতিমতো তার বাসার কাছে এসে মানে সে বাসায় ঢুকে গেল, এবং সবকিছু নর্মালি ছিল। বাসায় আসার পরে তার ওই লাশটার কথাও সে আস্তে আস্তে ভুলে যাচ্ছিল। এবং যখন সে রাত্রে ঘুমাতে যাবে, তখন তার হঠাৎ করে ওই ছোট্ট কাগজটার কথা মনে পড়লো যে আমাকে তো একটা কাগজ দিয়েছিল, ওটাতে আসলে কি লেখা সেটা তো দেখা হয়নি। তো সে যেটা করলো, বিছানায় ঘুমানোর সময় সে কাগজটা হাতে নিয়ে দেখলো, এবং কাগজটা যখন সে খোলার সাথে সাথে সে বেশ অবাক হয়ে গেল। সে দেখলো যে ওটা নর্মাল কোনো কাগজ ছিল না, ওটা ছিল তার হাসপাতালের যে প্রেসক্রিপশন, যেটাতে তার হাসপাতালের নাম লেখা এবং তার নিজের নামও লেখা আছে ওই প্রেসক্রিপশনটাতে। এবং ওই প্রেসক্রিপশনটাই তাকে ওই রিক্সাওয়ালাটা দিয়েছে, এবং প্রেসক্রিপশনের মাঝখানে লেখা ছিল যে আমাকে আর কষ্ট দিবেন না, আমাকে কাল সকালের মধ্যেই কবর দেওয়ার ব্যবস্থা করেন।
জাস্ট এই কথাটুকু লেখা ছিল। আচ্ছা, তখন এই কথাটা পড়ে মানে সে মানে একদম যেটা বলবো যে একদম থান্ডার হয়ে গেল যে এটা কি লেখা আসলে, এবং এটা আসলে কে, মানে ওই লোকটা কে ছিল আসলে, এবং তাকেই বা কেন এই কাগজটা দিতে আসলো। ওই রিকশালাটা তো তার একদমই অপরিচিত, এর আগে কখনোই সে তার সাথে কথা বলেনি, এবং আসলে কে ছিল সে সেই রাতে একদম প্রচন্ড ভয় পাচ্ছিল, এবং বারবার তার কাছে মনে হচ্ছিল যে লাশটা সে পোস্টমর্টেম করে আসছে ওই লাশটাই নাকি রিকশাওয়ালাটা। সে বেশ মানে ভয় পাচ্ছিল, এবং সে যেটা হয় যে সারা সে ঘুমাতে পারেনি, এবং ভোরের দিকে সে হাসপাতালের দিকে রওনা হয়, এবং হাসপাতালে যে যারা কর্তব্যরত লোক ছিল তাদের সবাইকে মানে জিজ্ঞেস করার চেষ্টা করে যে গত রাতে যে লাশটা এসেছিল লাশটা আসলে কোথায় তোমরা পেয়েছিলে। তো অনেকক্ষণ পরে যেটা হয় যে একটা নিউজ পাওয়া যায়, সেটা হচ্ছে যে ওই লাশটা আসলে ওই হাইওয়ে রোডটাতেই একজন রিকশাওয়ালার লাশ ছিল, এবং তাকে মানে একটা ট্রাক তার মাথার উপর দিয়ে চলে যায় এবং সে ওখানেই মারা যায়। তারপরে লাশটাকে হাসপাতালে নিয়ে আসা হয়, এবং যেটা হয় যে ওই হাসপাতালের একটা নিয়ম ছিল যে মানে যদি এরকম কোনো লাশ রিসিভ করতে কেউ না আসে, সেক্ষেত্রে যেটা করতেন তারা, যে হাসপাতালে যে বোর্নগুলো ছিল এগুলোকে কোনো একটা কাজে ইউজ করা হতো। সব জায়গায় এরকম একটা নিয়ম থাকে, তো ওনাদের হাসপাতালেও এরকম একটা নিয়ম ছিল। এবং উনি যেটা করলেন যে সকালের দিকে প্রায় একদম দুপুর পর্যন্ত চেষ্টা করলেন যে লাশটার ভালো মতো খোঁজ খবর নেওয়ার, কিন্তু কোনো লোকই মানে ওই লাশটাকে নিতে আসলো না। তো উনি তখন যেটা চিন্তা করলেন, যেহেতু তার কাছে একজন রাত্রে এরকম একটা রিকোয়েস্ট করেছিল যে আমাকে ছোট্ট একটা উপকার করবেন, এবং সে যেটা চিন্তা করলো যে লাশটাকে আর সেই মর্গে না রেখে লাশটাকে একদম বেওয়ারিশ হিসেবে দাফনের ব্যবস্থা সে করে দিল। লাশটা জানাজাও পড়ানো হলো এবং লাশটাকে দাফনের ব্যবস্থা করে দেওয়া হলো। এই ছিল আমার ঘটনা। তো চলুন শুনে আসি ঘটনাটি। থ্যাংক ইউ রাসেল ভাই। এই কাহিনীটা আমার কাছে শেয়ার করেছেন অ্যান্ডি ওয়েস্ট পাম বিচে থাকতো। আচ্ছা, এখন কোথাও থাকে আমি জানি না। সো অ্যান্ডির দাদার ঘটনা অনেক পুরনো আর কি, অনেক পুরনো দিনের। সো সেই সময় ইটস প্রবাবলি আপনার ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময় বা সামথিং লাইক দ্যাট, এরকম একটা সময়ের ঘটনা। সো ওনারা থাকতেন আপস্টেট নিউ ইয়র্কে তখন। তো ওনার দাদা একদিন, অ্যান্ডির দাদা একদিন আপনার শহরে গিয়েছিল কোনো একটা কাজে। মানে তখন ওনার যে থাকতে জায়গাটা ছিল আপনার বেশ একটু গ্রাম টাইপের একটা জায়গা, সেখান থেকে শহরে গিয়েছিল। তো শহরে যে তার প্রয়োজনীয় জিনিস কেনাকাটা দোকান চালাতো আর কি, সেখান থেকে কিনে উনি ফিরছিলেন, এবং ফিরতে ফিরতে দেখা গেছে সন্ধ্যার পরও হয়ে গেছে, এবং তখন ওই অংশটাতে ঘোড়ার গাড়িতে আসতে হতো, কারণ তাদের ছিল না মানে এই মডার্ন ট্রান্সপোর্টেশন তেমন ছিল না। কিছু গাড়ি ছিল সেগুলো ওইরকম রাস্তায় চলতো না। তো যাই হোক, তা এক জায়গায় এসে ওনাকে নেমে যেতে হয়, কারণ ওই জায়গাটাতে আর কি ওই যে ঘোড়ার গাড়ি যে সে আর সামনে যাবে না, তার হাঁটা পথ ধরে কিছু দূর যেতে হবে, যে সেখান থেকে পরে তার করতে হবে আর কি, অন্য কিছু নিতে হবে। তো যাই হোক, উনি ঘোড়া গাড়ি থেকে নেমে যান, সন্ধ্যা হয়ে যায়, বেশ ঠান্ডার সময়, আপস্টেট অনেক ঠান্ডা। তো হেঁটে হেঁটে যখন যাচ্ছেন, তো যেতে যেতে যে দেখেন যে মানে বেশ অন্ধকার হয়ে গেছে রাস্তা, এবং তখন একটা ভয় ছিল যে ওরকম অঞ্চলে অনেক সময় উল্ফ থাকে, বেশি ঠান্ডার সময় উল্ফ চলে আসে বাইরে। তো এই ভয়টা উনি খুব বেশি পান আর কি। ভয়টা বেশি পাওয়ার জন্য উনি হেঁটে হেঁটে ওখানকার যে একটা ছোট অংশ যেখানে নাকি কিছু দোকানপাট হোটেল টোটেল আছে এরকম জায়গা, ওই জায়গাটা খুঁজে বের করেন। হেঁটে যে একটা হোটেল উনি পান, মোটেল আর কি, পুরনো মোটেল। তো সেই মোটেলে উনি ওঠার পর বলে যে মোটেলে বলতেছে যে এখন তো বেশ ঠান্ডা পড়ছে, এখানে আপনার বেশি একটা সিট নাই, তুমি এই পাশে একটা রুম আছে, রুমটা তুমি নিতে পারো, বেশ ছোট যদিও, এবং ওইটার হিটিং ঠিক মতো কাজ করে না, সো বি কেয়ারফুল। তো তাকে বলে দেয় যে আরেকটা জিনিস হচ্ছে ওই মোটেলের যে ইসেকে বলে যে তোমার আরেকটা জিনিস হচ্ছে তুমি যে মোটেলে থাকবা রাত 8-9টার পর হাঁটাহাঁটি করবা না বেশি, এখানে আসলে ঝামেলা হয়। তো বলছে কি ঝামেলা? ঝামেলা ডিস্টার্বেন্স, উই ডোন্ট ওয়ান্ট দ্যাট। তুমি 8-9টার পরে হোটেলে আর করবা না, আর তুমি বেরোবেই বা কেন, ঠান্ডার সময় তোমার হিটিং কাজ করছে না আমাদের এখানে ঠিক মতো, এবং ওই যে প্যাসেজটা মানে করিডোর ওখানেও কাজ করে না ঠিক মতো। তো যাই হোক, ওনার কোনো চয়েস নাই, অ্যান্ডির দাদা ওখানেই ওঠেন, এবং যখন যান রুমটা ওনাকে খুলে দেন। খেয়াল করেন যে রাস্তা মানে যে প্যাসেজের দুই পাশে রুম আছে, এবং লাস্টের যে রুমটা ওনাকে থাকতে দিচ্ছে তার অপোজিট আরেকটা রুম, এবং এর মাঝখানে কিছু দূর কয়েকটা রুম নাই আর কি, মানে জায়গাটা মানে পুরোপুরি আপনার বন্ধ। ওখানে কি আছে বা একটা রুমই অত বড় কিনা উনি বুঝতে পারেন না। যাই হোক, যে রুমটা তাকে থাকতে দেয় সেই রুমটা মোটামুটি সাইজ ঠিক আছে, মানে একজন মানুষ থাকার জন্য সিঙ্গেল বেডরুম।
উনি ওঠেন, উঠে ওখানে মোটামুটি চেক ইন করেন, ফ্রেশ শেষ হয়ে উনি থাকেন। তো রাত্রেবেলা উনি বসে আছেন, একসময় চিন্তা করে যে নাথিং টু ডু, শুয়ে পড়েন। তখন পর্যন্ত হিটিং এও কোনো কলাপস করে নেই, ভালোই করতেছে। তো উনি ঘুমায় যান। তো উনি যখন ঘুমায় যান, এক সময় উনি ঠান্ডা লাগতেছে ওনার, উঠে বসে দেখে যে উনি নর্মাল একটা গেঞ্জি পরে ঘুমাইছিলেন, গায়ে কোনো ভারী কাপড় নাই, জাস্ট কমফোর্টার, এবং দেখে বেশ ঠান্ডা হয়ে আছে রুমের ভিতরে। তো উনি বলছেন যে ওই যে বলছে যে হিটিং সিস্টেম কাজ করে না এটা। তো উনি তাড়াতাড়ি উঠে উনি করতে যান, কাপড় পরাতে যান, গায়ে চাপাতে যান। তো এর মধ্যে উনি শোনেন রুমের দরজা নক হচ্ছে, টক 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 করে নক হচ্ছে। তো উনি জিজ্ঞেস করে যে হু ইজ দিস, কোনো উত্তর নাই। এবং উনি আবার জিজ্ঞেস করে হু ইজ দিস, এবং তখনও কেউ সাড়া দিচ্ছে না। কিন্তু কিছুক্ষণ চুপ করে থেকে আবার উনি চিন্তা করে গেটের সামনে যায়, জিজ্ঞেস করে হু ইজ দিস, কোনো উত্তর নাই। তো উনি আবার ব্যাক করে বিছানায় শুতে যান আর কি। তো এই সময় আবার নকটা পড়ে দরজায়, তো হু ইজ দিস। তো ওই পাশ থেকে একটা নারী কণ্ঠে বলতেছে ম্যারি, এরকম ফিস ফিস করে বলছে ম্যারি। কিন্তু কণ্ঠটা এমন ভাবে বলছে যে উনি ওনার মনে হচ্ছে যে ওনার গুজবাম্প হয়ে গেছে ঘাড়ের কাছে। সো হি ওয়াজ কাইন্ড অফ স্কিয়ার্ড, সে একটু ভয় পেয়ে যায় যে এরকম ভাবে বলতেছে। তো উনি বলতেছে, আবার জিজ্ঞেস করে হু ম্যারি, হ্যাঁ বলে উনি আস্তে করে দরজাটা আস্তে করে খুলে ফেলেন। দরজাটা যখন খুলে ফেলেন, উনি দেখে ওই পাশে কিছু নাই, ঠান্ডা একটা বাতাস ওনার রুমে প্রবেশ করলো আরো, কারণ করিডোরটা আরো ঠান্ডা। এবং দেখতেছে যে করিডোরের সামনে ওই যে দরজাটার ওইখানে আপনার একটা দাঁড়ায় আছে, একটা মেয়ে দাঁড়ায় আছে। আর মেয়েটা যে দাঁড়ায় আছে দরজাটা খুলে, সে কিন্তু পুরো দেখতে পাচ্ছে না, কৃষ্ণাঙ্গ মেয়ে, একজন ব্ল্যাক মেয়ে দাঁড়ায় আছে, চেহারাটা ভালো দেখা যাচ্ছে না। তো উনি জিজ্ঞেস করতেছে যে তুমি কি আমার দরজা নক করছিলে একটু আগে? তো বলতেছে ইয়েস। বলে কি আমি ভয় পাচ্ছি। কেন? বলে কি ওরা আমাকে ধরে নিয়ে যেতে আসবে। তো কে তোমাকে ধরে নিয়ে যেতে আসবে? নো, হুজ গোনা কাম টু গেট ইউ। তো বলতেছে ওরা আসবে। হ্যাঁ, আমি ভয় পাচ্ছি। তো বলতেছে যে তুমি কি তুমি হোটেলের জানাইছো ম্যানেজারকে? তুমি এটা কিছু না বলে গেটটা ঠাস করে লাগায় দেয়। তো উনি রুমের মধ্যে ঢুকে একটু শব্দ হয়ে যায়, কি বললো? এসে বললো যে ম্যারি ধরে নিয়ে যেতে আসবে, এবং বেশ উনি চিন্তায় পড়ে। তো চিন্তায় পড়ার পর উনি আবার যে বিছানায় বসেন, এবং কিছুক্ষণ পর যথারীতি আবার ওনার দরজা টকটক করে নক হচ্ছে। আচ্ছা। তো উনি জিজ্ঞেস করে হুজ দিস, এবং এইবারও কোনো উত্তর নাই, সেম থিং, দরজার মধ্যে ঠক টক 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 করে নক হচ্ছে, কোনো উত্তর নাই। তো উনি এবার উঠে বলতেছে যে তুমি কি সেই ম্যারি, আর ইউ দ্য ম্যারি, আর ইউ ম্যারি, তুমি কি আমাকে করতেছো, আর ইউ নকিং এট দ্য ডোর? তো ওই পাশ থেকে আবার বলছে ম্যারি। তো উনি এবার গেট খুলছে, এইবার দেখে ওনার দরজাতেই দাঁড়ায় আছে কৃষ্ণাঙ্গ মেয়েটা। সে বলতেছে আমি ভয় পাচ্ছি, আমাকে ধরে নিয়ে যেতে আসবে। তখন উনি রাগ করে উঠে বলছে যে তুমি কে, আমি চিনি না, তুমি আমার রুমের দরজা নক করতেছো রাতের বেলা, হোয়াটস গোয়িং অন, তোমার কি কোনো প্রবলেম আছে? তাহলে তুমি এক কাজ করো, হোটেলের ডাকো, আমি ডাকতেছি রিসেপশনকে, দাঁড়াও, তাহলে তোমার কি প্রবলেম, অথবা ইউ ক্যান টেল মি দ্য প্রবলেমটা কি। এই বলে উনি ঘুরে যায় ওখানে ওই যে একটা বেলের মতো ছিল আর কি, সুইচের মতো, একটা চাপ দেয়। তো চাপ দিতে যে ফিরে তাকায় দেখে যে মেয়েটা নাই দরজায়। তো মেয়েটা দরজায় নাই, উনি বলে কি ব্যাপার, কোথায় গেল? সো হি গট কিউরিয়াস। উনি আবার ভাবে যে আমি কি এমন কিছু দেখলাম যে কাউকে অফেন্ডেড করে ফেললাম, বা মেয়েটা আসলে প্রবলেমে ছিল। উনি নিজের রুমে দরজা খুলে উনি হাঁটে, দেখে যে ওই প্যাসেজটার মধ্যে লাইট নাই, অন্ধকার হয়ে আছে। আচ্ছা। আর সামনের যে রুমটা, সেটার দরজা একটু খোলা। তো উনি করে কি আস্তে আস্তে যায়, যে ওই রুমে ঢুকে উনি দেখে অন্ধকার, ওই রুমের ভিতরে দেখা যাচ্ছে না, লাইক জমাট বাঁধা অন্ধকার টাইপের। তো উনি আবার ফিরে আসে রুমে এসে খুঁজে দেখে কিছু পায় না। ওনার নিজের ব্যাগ ঘেটে যে ওনার যে একটা লাইট ছিল ওই সময়কার, এরকম বড় লাইট পাওয়া যেত রাসেল ভাই, সেই লাইটটা খুঁজে উনি বের করে পথ চলার জন্য, ওইটা নিয়ে আসে। এসে উনি ওই রুমের দরজার মধ্যে ঢুকে লাইটটা জ্বালায়। লাইট জ্বালায় হয় কি, উনি যেটা দেখে এটা ভেরি একটা ডেঞ্জারাস থিং ওনার জন্য, যে মেয়েটাকে দেখছে ওই মেয়েটা দড়ি থেকে ঝুলে আছে, লাইক গলায় দড়ি নেওয়া টাইপের, এরকম ঝুলে আছে। এবং ওনাকে দেখে ঠাস করে চোখ মেলে মেয়েটা, ফট করে চোখ খুলে ফেলে। এটা দেখে উনি লাইটটা ফেলে দিয়ে লাফ দিয়ে বের হয়ে আসে রুম থেকে। বের হয়ে আসে উনি খুবই ভয় পায়, করিডোর ধরে দৌড়ে যায়, নিচে যায় ম্যানেজারের সাথে চিৎকার চেঁচামেচি শুরু করে। ম্যানেজার ঘুমাচ্ছিল, ম্যানেজার উঠে আসে, এসে বলে কি হয়েছে? বলে আমাকে তোমরা কোথায় রাখছো, এখানে একটা মেয়ে আত্মহত্যা করছে, সেখানে তোমরা এই কোয়াইট বলে ওকে চুপ করায়, বলে কি বি কোয়াইট বলে নিয়ে আসে, ওকে হাত ধরে নিয়ে আসে উপরে। এসে করিডোরে দেখে ঠিকই লাইট জ্বলতেছে, এবং ওই যে রুমটা বন্ধ। আচ্ছা। এবং ওনার যে বাতিটা পড়ে আছে সেটা দরজার সামনে পড়া, ওনার লাইটটা পড়া, এটা বন্ধ, ওই রুম বন্ধ। বলতেছে এই রুমে কেউ থাকে না,
তুমি কেন বেরিয়েছো? বলে কি আমার এখানে নক করছে। বলে কি তোমার রুমে যেই নক করছে তুমি কেন বেরোলে? ইউ শুডন্ট হ্যাভ কাম আউট, তোমাকে বলা হয়েছে না রাত্রেবেলা বেরোতে না? বলতে তোমরা এখানে জ্যান্ত লাশ রেখে দিছো, এইখানে মানুষ ফাঁসি নিছে, এখানে কেউ আসে, ও চিল্লাচিল্লি শুরু করছে। তখন ম্যানেজার তাকে ডেকে বসাচ্ছে, ডকায় বলে তুমি একটু বসো। বসে ম্যানেজার বেল চাপ দিয়ে আরেকজনকে আনছে রুমকে। সে আসছে, এসে বলছে যে তুমি চাবি নিয়ে আসো ওই রুমের, সামনের রুমের। সো ওই লোক চাবি নিয়ে আসছে, আসার পর ওনাকে নিয়ে গেছে যে ওই রুমটা খুলছে। খুলে দেখে যে রুমটার মধ্যে কিছুই নাই, লাইট মারে, রুমটা পুরা অন্ধকার, আসবাবপত্র আছে, সব কিছুই নেই। বলছে যে ইজ ইট পসিবল যে কাউকে মেরে ঝুলায় রাখলে তুমি যতটুকু টাইমে আসছো লাশটাকে সরায় নাও? বলে নাও। তখন বলতেছে যে এখানে একটা অকারেন্স ঘটছিল অনেকদিন আগে, এবং সেই অকারেন্সটা প্রায় মানুষ এরকম কিছু একটা দেখে। ম্যারি নামে একটা মেয়ে এখানে বাসার থেকে পলায় আসছিল, এবং সে এখানে থাকে, এবং রাতের বেলা সে গলায় দড়ি নেয়। আচ্ছা, হ্যাঁ, সে ফাঁসি নিয়ে মারা যায়, এবং অনেকেই এখানে এটা দেখে, এবং এই জন্য তোমাকে বলা হয়েছে রাত্রেবেলা এখানে বেরোতে না। এবং অনেক জায়গায় হোটেলে সেট আপ করা থাকে এরকম জিনিস, আমাদের এখানে সেট আপ কিছুই নাই। এবং দ্যাট ওয়াজ ওল্ড এজ, মানে ওই সময় কিন্তু এরকম সেট আপ ওইভাবে হতো না রাসেল ভাই। হ্যাঁ, এখন যেমন বাণিজ্যিক ভাবে এগুলো হয়ে গেছে। তো বলে যে তোমাকে এর জন্য মানা করেছিল বেরোতে না। উনি বলে আমি রুমে থাকবো না, আমি তোমাদের লবিতে বসে থাকবো, আমি তাও রুমে থাকবো না। তো যাক, ওনাকে রুমে নিয়ে আসে, লবিতে উনি রাত কাটায়, সকালবেলা উনি বের হয়ে চলে আসে। সো এটা ওনার একটা এক্সপিরিয়েন্স ছিল। বাট রিলেটেড টু দিস, বাই সেইং দিস, রাসেল ভাই আমি বলতে চাই, এই যে কারিনের ব্যাপারটা আমি বলি, হ্যাঁ, দিস ইজ অল লিঙ্কড আপ। মানুষ কিন্তু সে ম্যারিকে বা কাউকে দেখে না। যেটা হয় যে ও যে মারা গেছে, ওর সাথে যে কারিন যে আছে সে ওখানেই রয়ে গেছে, এবং সে কিন্তু মানুষকে বারবার দেখা দিচ্ছে, রিকল করাচ্ছে জিনিসটা। এবং কারিনের মূল পারপাসটাই হচ্ছে বারবার দেখানো যে দিস, মানে এই আত্মাটা এক্সিস্ট করে, এই আত্মাটা এখানে এসে দেখাচ্ছে, এটাই তার পারপাস, এবং সে ভয় দেখায় মানুষকে। কোথা থেকে এসেছেন সেটা জানাতে, এবং তারপরে আপনার ঘটনা যাবেন। থ্যাংক ইউ রাসেল ভাই, থ্যাংক ইউ ফর ইনভাইট মি। হাই লিসেনার্স, আমি মনিরুজ্জামান রোজ, আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে তারাগঞ্জ, রংপুর, আর আমি ঢাকার শান্তিনগর থেকে আসছি। তো সরাসরি আমরা ঘটনায় চলে যাই। জি, আমার ঘটনাটা ভাইয়া আমাদের বাসা করার বিষয়, মানে কেন্দ্র করে আমরা 2014 সালে একটা বাসা করি। যে বাসাটা সাইডটা মানে অনেক গ্রামেও ছিল না, শহরেও ছিল না, একটা নগর পর্যায়ে ছিল। তো বাসা করার জন্য যখন আমরা জমিটা ক্রয় করি, এবং জমিটা যখন আমরা এর ভিত্তিপ্রস্তর কাজ স্থাপন করা শুরু করি, তো সেই দিনে আসলে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায় আমার। সেইখানে একটু অ্যাক্সিডেন্ট করছিলাম, যেদিন ভিত্তিপ্রস্তর স্থাপন করার জন্য আমরা অল ম্যানেজমেন্ট করতেছিলাম আর কি। তো যখন নির্মাণ কাজ চলতেছিল এবং নির্মাণ কাজ মোটামুটিভাবে শেষ হলো, জি, আমরা নতুন বাসায় উঠলাম। তো নতুন বাসায় ওঠার পর থেকেই ছোটখাটো বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছেই বা আমাদের সঙ্গে দেখা যেত। আমার বোন আছে, ও নুরানি ওর নাম। ও আসলে অনেক ছোট মানুষ, 4-5 বছর বয়স তখন ছিল তার। ও খুব লাগাতার অসুস্থ থাকতো, এবং একবার অসুস্থ হলে সুস্থ হতে অনেক সময় লাগতো। আমার মা উনিও কম বেশি প্রায় অসুস্থ হইতো। তো আসলে আমি তো বুঝতে পারতাম যে আমি তো যা হোক আল্লাহর রহমতে যে আমল করি, তাবলিগ করি, আমি আসলে এসব বিষয়টা বুঝতে পারতেছিলাম যে আসলে কোনো একটা সামথিং ইজ রং, আমাদের সঙ্গে কোনো একটা কিছু হচ্ছে হয়তো। তো পরে আমি যখন এটার সলিউশন খুঁজতে লাগলাম, এই ধরনের প্রবলেমগুলো যা ফেস হচ্ছিল, এবং এটার কিভাবে সলিউশন করা যায় বা হচ্ছেটা কি, এটা জানার জন্য একটু কৌতূহল হয়ে উঠলাম। তো ওই আমরা যে বাসাটা করছিলাম, ওই জমিটার কিছু ব্যাকগ্রাউন্ড বলি। জমিটা কিন্তু একসময় পুরনো একটা কবরস্থান ছিল, এবং ওই জমিটাতে পুরনো কবরস্থান ছিল, এবং ওর আশপাশ যে পরিবেশটা এবং রাস্তা, এটা একটা হন্টেড প্লেস ছিল। আমাদের ওই বাসাটা আমার নানু বাসার পাশের এলাকাতেই। তো আমার মা যখন ছোটবেলা ওনারা দেখছেন যে ওই জমিতে অনেক কবর দেওয়া হয়েছে, এবং ওই জমির আশপাশ দিয়ে যে অনেক বাঁশঝাড় এবং হন্টেড একটা প্লেস ছিল, আর সন্ধ্যার পর ওদিক দিয়ে যাতায়াত করতে মানুষ সাহস পেত না। তো যখন আমরা বাসা করলাম, এই ধরনের ছোটখাটো প্রবলেম হচ্ছিল। আমার বোন ছোট, ও অনেক সময় দেখা যেত যে আমাদের বাসার মেইন এন্ট্রির সামনে অনেক সময় প্রকৃতির ডাকে সাড়া দিত, দেখা যেত ওখানে সে প্রসাব করে ফেলতো। তো সে তো ছোট মানুষ, আসলে বুঝতো না। পরে আমি একদিন রাতের বেলা খাওয়া দাওয়া সেরে যখন রাতের আমল করে ঘুমাচ্ছিলাম, তো গভীর রাতে রাসেল ভাই আমি স্বপ্নে দেখলাম যে আমাদের
বাসার যে মেইন এন্ট্রির পাশেই আমাদের রুমের জানালা, এবং জানালার নিচেই দেখতেছি যে একটা কবর, একদম খোঁড়া কবর, জলজ্যান্ত একটা কবর, এবং কবরের মাঝে লাশ, এবং লাশ সাদা কাফনে মোড়ানো আছে। এবং আমি স্বপ্নে দেখতেছি যে ওই খোলা কবর এবং লাশের পাশ দিয়ে আমাদের যে বাসার ময়লা পানি যাচ্ছে, ড্রেনেজ যেটাকে বলি, ওই পানিগুলো যাচ্ছে, যেগুলো নাপাক পানি আসলে। তো ওই আমি স্বপ্নে ওটা দেখতেই আছি, তো কোথা থেকে একটা সাউন্ড আসলো, মানে স্বপ্নেই আমি শুনতেছি কেউ একজন আমাকে বলতেছে যেন এই দিক দিয়ে নাপাকি পানি ফেলা না হয় বা নোংরা না রাখা হয়। এটা আমি স্পষ্ট মানে শুনতে পেলাম, কিন্তু মোর্দাও কথা বললো না বা ওর আশপাশে কে কথা বলতেছে এটাও আমি দেখলাম না। তো পরে আমি যখন এটা বুঝতে পারলাম এবং সকালবেলা উঠে আমি এটা বিষয়টা থিঙ্ক করলাম যে আসলে আমি রাতের বেলা শোয়ার সময় যে আমল করে শুই, আমার সব দুঃস্বপ্ন দেখার কোনো প্রশ্নই আসে না। তো যখন এটা তারপর হয়ে গেছে, আমি অনেক থিঙ্ক করার পর বাবা মার সঙ্গে এটা শেয়ার করলাম। পরের দিন সকালে মাকে বললাম যে মা, আমি তো রাতের বেলা এরকম একটা স্বপ্ন দেখছি যে আমাদের বাসার যে এন্ট্রির পাশে যে জানলা নিচে তো একটা কবর, এবং কবরের লাশও দেখলাম, আর নুরানি তো ওখানে বেশ কয়েকদিন প্রস্রাব করছে বা আমাদের ময়লা পানি হয়তো ওখানে জমা ছিল। তো এটার কারণে কোনো সমস্যা হয়েছে কিনা, আমি তো স্বপ্নে দেখলাম যে এরকম আমাকে বলতেছে যে এদিক দিয়ে যেন নাপাকি পানি ফেলা না হয় বা ময়লা আবর্জনা না রাখা হয়। তো মা তখন বললো যে কথা আসলে ঠিকই, আমরা যখন ছোট ছিলাম যে আমাদের এই বাসা যে করছি এই জমিটাতে আমার বেশ কয়েকটা পুরনো কবর ছিল, এবং হতে পারে যে তাদের কোনো অসুবিধা হচ্ছে বা আমাদের নাপাকি বা ময়লা থাকার কারণে তাদের অসুবিধা হচ্ছে। তো যেহেতু একটা কবর, এটা একটা পবিত্র জিনিস, এটাকে সবসময় পবিত্র রাখা দরকার, তো আমরা এটা চেঞ্জ করি। আর পরে আমি অবশ্য মাকে বললাম যে আসলে আমাদের সতর্ক হওয়া দরকার, যাতে আমাদের বাসার যে কোনো ময়লা আবর্জনা বা নাপাক পানি যেন আমরা এদিকে না ফেলি, সবসময় বাসা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। তো ডেফিনেটলি ভাই আমরা এটা শুরু করলাম যে বাসা সবসময় পরিষ্কার আগে থেকেই থাকতো, আরও আমরা সতর্ক হলাম, আমার বোনকে আরও সতর্ক করে দিলাম যেন নির্দিষ্ট স্থান ছাড়া অন্য কোথাও ময়লা না ফেলে বা এরকম প্রস্রাব পায়খানা না করে। তো এটা বলার পর যখন আমরা সতর্ক হয়ে গেলাম, এরপর থেকে আর কোনো সমস্যা হয়নি, এবং আমাদের বাসার যে একটা পরিবেশ আগের মতো ছিল সেটা এখন আর নাই। আল্লাহর মতো আমরা অনেক সবাই ভালো আছি, কোনো ধরনের সমস্যা হচ্ছে না। এই ছিল ভাই। ধন্যবাদ আপনাকে। একটা অডিও ক্লিপে যাব এবং অডিও ক্লিপের পরে আবারও ফিরে আসবো। সেই আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি তুহি বলছি অসলো নরওয়ে থেকে। আমি জানুয়ারি মাসের 20 তারিখে আমার অ্যানিভার্সারি ছিল। তো আমি আর আমার হাজব্যান্ড চিন্তা করলাম যে এবার অ্যানিভার্সারিতে আমরা নতুন কিছু করি, ডিফারেন্ট কিছু করি। তো যে কথা সেই কাজ। আমাদের এখানে মানে অসলোতে একটা জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে আকারহুস। যদি কেউ শুনে থাকে যে অসলোতে থাকে বা থেকেছেন, তারা অবশ্যই জায়গাটা চিনতে পারবেন। আকারহুসে একটা ফর্ট্রেস আছে, যেটা আসলে এখন মিউজিয়াম, আর্মড মিউজিয়াম। বাট একটা টাইমে যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ছিল বা তারও আগে এটাকে প্রিজনার হিসেবে ইউজ করা হতো। অনেক 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 প্রিজনার্সকে এখানে রাখা হয়েছে, অনেক অত্যাচার করে মারা হয়েছে। আর তার আগে এটা একটা প্যালেস ছিল, এখানে রাজারা থাকতেন। তো আমরা শুনেছি যে নরওয়েতে সবচেয়ে হন্টেড জায়গা হচ্ছে আকারহুস ফোর্ট্রেস। আমরা চেয়েছিলাম যে ঠিক আছে ওখানে যাই, যদি কিছু এক্সপিরিয়েন্স করা যায়। এখন আমরা যখন গেছিলাম, আমি আর আমার হাজব্যান্ড, অবশ্য শুরুতে যাওয়ার সময় আমি খুব এক্সাইটেড ছিলাম, আচ্ছা ঠিক আছে আজকে হয়তো কিছু একটা দেখিয়ে ফেলবো। আমার হাজব্যান্ডও বললো যে মানে আমার হাজব্যান্ড যদি আমার সাথে একটু দুষ্টুমি করছিল যে তুমি কি ভয় পাবে কি না। তো যাই হোক, যখন আমরা মেট্রো ধরে যখন সেখানে যাই, একটু অবাক করা বিষয় কি রাসেল ভাই, যে প্রথম থেকে আমি একটু এক্সাইটেড ছিলাম, এটা সত্যি। কিন্তু আমরা যখন যাচ্ছি সেই জায়গাতে, যে যাওয়ার সময় আমার এক্সাইটমেন্টটা কেন সেটা একটু কমে যায়। কারণ আমি জানি না, এটা মানে খুবই নর্মাল, ভিতর থেকে আসছে, ন্যাচারাল একটা ফিলিংস। মনে হচ্ছিল যে আচ্ছা যাচ্ছি, আচ্ছা ঠিক আছে, আচ্ছা দেখা যাক। আবার একটা টাইমে মনে হচ্ছে আচ্ছা না যাই। এটা কিন্তু ভয়ের থেকে না, মানে ন্যাচারাল এক্সাইটমেন্টটা কমে যাচ্ছিল। তো যাই হোক গেলাম, যাওয়ার পরে ওখানে মানে প্রচণ্ড স্নো ছিল, অনেক ঠান্ডা। তো আমরা মেট্রো থেকে নামলাম, মেট্রো থেকে নেমে একদম সেন্টারের দিকে যাচ্ছি, আকারহুসের দিকে যাচ্ছি।
রাসেল ভাই বিশ্বাস করবেন না, যাওয়ার সময় না মানে যতটুকু না ঠান্ডা ছিল, যেতে যেতে বিশ্বাস করবেন না হঠাৎ করে টেম্পারেচারটা না ড্রাস্টিক্যালি ফল করলো, অনেকখানি ফল করলো। তো আপনি তো জানেন যে মানে এর আগে হয়তো ভূত এফএম মানুষজন শেয়ার করেছে, আর এটাই সত্যি যে যখন কোনো এন্টিটির জায়গায় আপনি যাবেন তখন দেখবেন যে ওয়েদারটা না মানে আইদার খুব বেড়ে যাবে আর খুব কমে যাবে, এটাই হয়। যে হ্যাঁ তখন অবশ্যই এমনি তো অনেক ঠান্ডা ছিল, বাট আমি যেহেতু বললাম যে ওই ফোর্ট্রেসের কাছাকাছি যাওয়ার সময় বা সেটা রেডিয়াসে চলে যাওয়ার পর ঠান্ডাটা অনেকখানি বেড়ে যায়, অনেকখানি বেড়ে যায়। ইনফ্যাক্ট একটা টাইমে এত বাজে অবস্থা হয়ে যায় যে ব্রেন ফ্রিজ হয়ে যাওয়ার মতন। হ্যাঁ রানিং নোজ তো আমি দূরের কথা, আমি বাদই দিলাম, মানে পুরো ব্রেন ফ্রিজ হয়ে গেছে। আমি আমার হাজব্যান্ডকে বললাম যে আচ্ছা আমার কাছে না হঠাৎ করে অনেক ঠান্ডা লাগছে, আপনার কাছে কি লাগছে, আপনি একটু খেয়াল করে দেখেন তো। পরে সে বললো যে হ্যাঁ সত্যি কথা বলতে গিয়ে কি আমারও লাগছিল। আমি তারপরে ভাবলাম যে হয়তো আমারই লাগছে। আমি বললাম যে না আসলে হঠাৎ করে অনেক বেশি ঠান্ডা লাগছে, এবং আমরা কিন্তু অনেক প্রোটেক্টেড ক্লোথসই পরেছিলাম, অনেক ওয়ার্ম ক্লোথস বা যতখানি পরা যায় ওভাবেই ছিলাম। তো যেহেতু স্নো পড়ছিল তো আমরা একটা স্পেশাল শুজ পরেছিলাম, যেহেতু স্নোর উপর দিয়ে আসলে নর্মাল শুজ পরে হাঁটা যায় না। যতই আমরা উপরের দিকে উঠছি ফোর্ট্রেসের, ঠান্ডাটা ক্রমশই বেড়ে যাচ্ছে, একটা মানে অন্যরকম। যাই হোক, এবং যখন আমরা উঠে গেলাম তো যে জায়গাটাতে আমরা যে উঠলাম সেখান থেকে না আশেপাশের যে ভিউজ খুব ক্লিয়ারলি দেখা যায়, মানে খুবই ক্লিয়ারলি আপনি ওপরের থেকে দেখে অনেকখানি দূর পর্যন্ত দেখতে পারবেন। সো আমরা এরকম ওখানে দাঁড়ালাম, দাঁড়িয়ে একটু আশেপাশে খেয়াল করছি যে গেট কোথায়, গেটে কি এন্টার করা যাবে নাকি। যদিও জানি এটা একটা মিউজিয়াম, 5টা 6টার পর বন্ধ হয়ে যায়, আসলে ওইভাবে এন্ট্রান্স পাওয়া যাচ্ছিল না, বাট তারপরে যদি অন্য কোনো ওয়ে থাকে সেগুলোই খুঁজছিলাম। হঠাৎ করে দেখলাম রাসেল ভাই 2টা মেয়ে আসছে ওখানে। তাদের কথাবার্তা শুনে মনে হচ্ছে তারা নরওয়েজিয়ান, দুজনের সাথে কথা বলছে, এবং তারা একদম টোটালি নর্মাল কাপড় চোপড়েই পরা। মানে আমরা যেহেতু ভূতের এক্সপিরিয়েন্সগুলোতে শুনেই থাকি যে হয়তো হোয়াইট ক্লোথস পরা থাকে বা এই ধরনের, সেরকম কিছুই না, নর্মাল জামা কাপড়ই পরা 2জন মেয়ে আমাদেরকে ক্রস করে আমাদের পাশে দিয়ে গল্প করতে করতে চলে গেল। কিন্তু রাসেল ভাই তখন বাজে রাত 1:15 বা 1টার মতন। সেই টাইমে কোনো নরওয়েজিয়ান লোকাল ওখানে যাবে না, কারণ এটা 6টার পর এটা বন্ধ হয়ে যায়। আর ফোর্ট্রেসটা মানে যেহেতু আশেপাশে এখন ক্লোজড, ঘন স্নো, এই টাইমে কোনো নরওয়েজিয়ান কোনো লোকাল ওখানে যাবে না, এটাই স্বাভাবিক। এখন আমরা জানি ইন্টারন্যাশনাল বা আমরা ইমিগ্রেন্টস আছে, ঠিক আছে, আমরা একটা মতলব নিয়ে ওখানে গেছিলাম, বাট একজন নরওয়েজিয়ান লোকাল এটা আসলে অস্বাভাবিক, এটা কোনোভাবে বিশ্বাস করার মতন না। আচ্ছা ঠিক আছে, হয়তো হতেও পারে। তো তারা গেল, তারা মানে এমন একটা ভাবে না ফোর্ট্রেসের চারপাশে চক্কর দিচ্ছে যেন কি না মানে এটা খুব একটা ইউজুয়াল সিনারি ছিল না। মনে হচ্ছে না যে তারা আমাদেরকে বলছে যে সামহাউ একটা সাইন ল্যাঙ্গুয়েজে বা একটা মানে আনস্পোকেন ওয়ার্ডে মনে হচ্ছে যে তোমরা আমাকে ফলো করো, তোমরা আমাদেরকে একটু ফলো করো, অনেকটা এরকমই লাগছিল। মানে তারা এমনভাবে চক্কর দিচ্ছিল। পর আমরা ভাবলাম যে হয়তো তারা গেট কোথায় জানে, হয়তো তারা যেহেতু লোকাল এখানে তো প্রায় আসে, আমরা একটু ওদেরকে ফলো করে দেখি। পরে আমরা একটু নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ফলো করছিলাম। কিন্তু মজার ব্যাপার হচ্ছে রাসেল ভাই ওখানে তো কোনো এন্ট্রান্স ছিলই না, তারা আমাদেরকে ফলো করিয়ে একটা চক্কর দেয়, আবার দিয়ে ওখান থেকে হঠাৎ করে মানে জাস্ট উইদিন 2 মিনিটস হঠাৎ করে দে আর ভ্যানিশড, মানে আর নেই ওখানে। পরে আমরা বললাম যে আচ্ছা এরা না এখানেই ছিল, মানে এরা তো এখানেই ছিল। আর আমরা যে নির্দিষ্ট একটা জায়গায় দাঁড়িয়ে আছে, আমি তো বললাম যে অনেকখানি দূর পর্যন্ত দেখা যায় পুরো রেডিয়াসটা। যদি তারা নেমেও যায় ফোর্ট্রেস থেকে তাহলে তাদেরকে দেখা যাবে যে ওরা নেমে গেছে, যে ওই যে যাচ্ছে বা এই ধরনের। আর আমি যেহেতু বললাম যে অনেকখানি স্নো, এখানে তো দৌড়িয়ে পার হওয়া যাবে না, এটাই স্বাভাবিক। মানে আমরা বললাম যে কি ব্যাপারে, কি হলো। তো তারপর আমি অবশ্যই একটু আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে আচ্ছা এটা কি হলো, ওদেরকে তো দেখা যাচ্ছে না। কিন্তু আমার হাজব্যান্ড আমাকে অন্য একটা কথা বললো যে আচ্ছা শোনো, আমার না কেমন যেন লাগছে, আমার না মনে হচ্ছে যে আমি একটু সিক ফিল করছি। আমি বলেছি কেন, কি হয়েছে? বলে যে না আমি না মানে কিছু দাঁড়িয়ে থাকতে পারছি না, আই থিঙ্ক আমার এখনো বসা লাগবে। হ্যাঁ আমার বডিতে কেমন যেন একটা
ভিতর থেকে কেমন একটা যেন অস্বস্তি ফিল করছে, আমি প্রচণ্ড চাপ আসছে, আমার ব্যাকবোন পেইন হচ্ছে। আমি একটু অবাক হয়ে গেলাম যে কেন এই ধরনের, কেন এটা তো হওয়ার কথা না। তারপরে আমি আচ্ছা ঠিক আছে, এখন তো বসার কোনো জায়গা নেই, আমাদেরকে নিচে নামতে হবে আস্তে আস্তে। রাসেল ভাই, আমি তাকে একটু ধরে ধরে নিচে নামালাম, মানে সে খুবই অসুস্থ হয়ে যাচ্ছে, সে হাঁটতে পর্যন্ত পারছে না, সে কিন্তু একটা সুস্থ মানুষ। হ্যাঁ, আমি যখন নিচের দিকে নামছি আমি ভেতরে আই কুড ফিল, রাসেল ভাই, আমি দোয়া পড়ছিলাম, প্রচণ্ড দোয়া পড়ছিলাম। আই কুড ফিল যে দেয়ার ইজ সামথিং হ্যাপেনিং ভেরি রং। এবং আমি পুরোপুরি ফিল করতে পারছিলাম যে কেউ একজন আমাদেরকে ফলো করছে, কেউ একজন, কোনো একটা মানুষ বা কোনো একটা এন্টিটি যখন আপনাকে তীব্রভাবে ফলো করবে, দেখে থাকবে আপনার দিকে, আপনি কিন্তু বুঝবেন আর আপনার কাছে কিন্তু অস্বস্তি লাগা শুরু করবে। আমার কাছে সেটাই লাগছিল। আমি তারপরে কোনো রকম তাকে ধরে ধরে নিচে নামালাম। তারপরে সে আমাকে বললো যে জানো, আমি না আর দাঁড়িয়ে থাকতে পারছি না, মানে আমি এখন পড়েই যাব। এবং আমার হাজব্যান্ড একটা অন্যরকমভাবে, আমি তাকে কোনোদিন, আমাদের বিয়ের পর আমি কোনোদিন এই অবস্থা আমি তাকে দেখিনি। এবং সে সম্পূর্ণ একটা সুস্থ মানুষ, হঠাৎ করে এমন হওয়ার তো কথা না। কিন্তু সবচাইতে আশ্চর্য করা ব্যাপার হচ্ছে রাসেল ভাই, আমরা যখন ফোর্ট্রেসের রেডিয়াসের বাহিরে বের হয়ে আসলাম, উইদিন আ সেকেন্ড আর ওরকম ঠান্ডা লাগছে না এবং আমার হাজব্যান্ড পুরোপুরি সুস্থ। আমি অবাক হয়ে গেলাম, জাস্ট অবাক হয়ে গেলাম যে এটা কিভাবে পসিবল। মনে হচ্ছে যেন কোথাও একটা জায়গা সেট করা, যেরকম হবার কথা একটা জায়গা সেট করা। আমি তো অবাক হয়ে গেলাম যে এটা কিভাবে সম্ভব। তার মানে এটা সত্যি যে এন্টিটি যেখানে থাকে সেখানে একটা হেলথের একটা প্রবলেম হয়, হঠাৎ করে কেউ একজন অসুস্থ হয়ে যাবে, যদি সেখানে যাবে এক্সপিরিয়েন্স করতে, আর একটা ওয়েদারের ড্রাস্টিক চেঞ্জ আসবে, তার উপরে ও দুটা মেয়ে। খুব বেশি উইয়ার্ড লাগছিল আমার কাছে মনে হচ্ছিল যে আই উইশ এখানে যদি আমি কোনো একটা অডিও রেকর্ডার নিয়ে আসতে পারতাম, যেটা সামহাও কিছু সাউন্ড কালেক্ট করতে পারে। আমি হয়তো জিজ্ঞেস করতাম যে এখানে কোনো এন্টিটি আছে কিনা, এবং আমি কোয়াইট শিওর যে আমি শুনতে পারতাম, কারণ ওই জায়গাটা এতটাই হন্টেড ভাইয়া, এবং এটা টোটালি প্রুভেন। ওই জায়গাতে একটা প্রিন্সেস, মেয়েটার নাম মনে হয় মেথেলডা, ইফ আই এম নট রং, ওকে প্রায় দেখা যায় যে ফোর্ট্রেসের আশেপাশে সে ঘুরঘুর করছে, ওকে প্রায় দেখা যায়। আমরা কিন্তু সেটাই দেখতে গেছিলাম যে আদৌ এটা সত্যি কিনা। কিন্তু ওখানে যাওয়ার সাথে সাথে আই থিঙ্ক এন্টিটি গট ডিস্টার্বড এবং অল্পের উপর দিয়ে আমরা বেঁচে গেছি। আমি এটা বলতে পারবো, আমি লিখিত দিতে পারবো যে এই ফোর্ট্রেসে যদি অসলোবাসী কোনো বাঙালি লিসেনার্স যদি আমার এই গল্প শুনে থাকে বা এক্সপিরিয়েন্স শুনে থাকে, সে এই ফোর্ট্রেসে আসুক। অবশ্যই সেও শুনেছে যে আগারহোস ফোর্ট্রেসে এই ধরনের জিনিস ঘটে, এবং আমি লিখিত দিতে পারবো যেখানে যেই আসবে দ্য পার্সন উইল ফিল সামথিং, এটা তাকে ফিল করতেই হবে, এটা একদম রিটেন। তো রাসেল ভাই, সেদিন তো ভালো মতো আমি করতে পারিনি ফোর্ট্রেসে, বাট আমার ইচ্ছা আছে আমি আবারও যাব সেখানে, আমি আবারও যাব। এবং এবার যদি যাই, আই থিঙ্ক, জানি না এবার কি হবে, কারণ অলরেডি একবার গেছি এবং এক্সপিরিয়েন্সটা খুব একটা ভালো ছিল না, কারণ আমি বুঝতে পারিনি যেভাবে করে এফেক্ট করবে বডিতে। একটা অন্যরকম একটা ব্লাড প্রেশার একদম টোটালি হাই হয়ে গিয়ে, মানে খুব বাজে অবস্থা ছিল সেদিন। যাই হোক, আমি আশা করি যে, কারণ আমি জানি না যে আমার এই এক্সপিরিয়েন্সটা কতখানি ভয়ঙ্কর লেগেছে লিসেনারের কাছে, আমি জানি না, কিন্তু আমার এক্সপিরিয়েন্সটা আমার কাছে, আমার সাথে ঘটা ওয়ান অফ দি মোস্ট ফ্রাইটেনিং এক্সপিরিয়েন্সেস, আমি এতটুকু বলবো। কারণ কোনো দিন কোনোভাবে আমি হেলথ ওয়াইজ বা ফিজিক্যালি হার্ম হইনি, এবার আমি হয়েছি। এটা অনেক বেশি ভয়ঙ্কর একটা এক্সপিরিয়েন্সই আমার জন্য ছিল। থ্যাংক ইউ রাসেল ভাইয়া, আমার স্টোরিটা ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন। সব লিসেনারকে ধন্যবাদ আমার স্টোরি এতক্ষণ শোনার জন্য মনোযোগ দিয়ে। ভূত এফএমের সাথেই ছিলাম, ভূত এফএমের সাথেই থাকবো। আসসালামু আলাইকুম। হচ্ছে আমাদের অতিথির কাছে যাব এবং তার কাছ থেকে ঘটনা শুনে আসবো। প্লিজ। ধন্যবাদ রাসেল ভাই। আমি সজিবুল ইসলাম, ধানমন্ডি 32 থেকে আসছি। জি, আপনার ঘটনাটা শুনি। সরাসরি ঘটনায় চলে যাই। জি, আমার গ্রামের বাসা হচ্ছে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার কামারুল গ্রামে। আমি সেখানকার একটা ঘটনা বলবো, যেটা আমার বাড়ির খুব কাছে, বা দ্যাট মিনস আমার বাড়ির পাশের বাড়ি, আমাদের বাড়ি এবং তাই সেই একজন বৃদ্ধ মহিলার বাড়ি ছিল
এবং মাঝখান দিয়ে শুধু একটা হেঁটে যাওয়ার মতো সরু রাস্তা ছিল। বৃদ্ধ মহিলার বয়স হবে 80 বছরের মতো। উনি একাই থাকতেন একটা ছোট ঘরে, এবং উনার সন্তানেরা চাকরির জন্য আর কি ঢাকায় থাকতো। উনার ঘর থেকে গভীর রাত্রে হয়তো শোনা যেত যে, আমাদের বাড়ি তাদের বাড়ি যেহেতু পাশাপাশি, শোনা যেত যে যা যা। আরও বৃদ্ধ মহিলা তো কিছু বকাবকি করতো। তা আমরা যখন সকালে জানতে চাইতাম যে আসলে কি হয়েছে ঘটনা, উনি বলতো যে ছোট বাচ্চাকে উনাকে মামা বলে ডাকে এবং ওনার কাপড় ধরে টানে। উনি তো খুব চিন্তায় থাকে, যেহেতু একা থাকে। আরও বিশেষ করে ওনার বাড়িতে বিদ্যুৎ ছিল না, যার কারণে হ্যারিকেন জ্বালিয়ে মানে আলোর সংকটটা মেটাত উনি। তারপর অনেকের সাথে ডিসকাস করে যে কী করব, তখন উনি একটা হুজুরের শরণাপন্ন হন। হুজুরের কাছ থেকে একটা তাবিজ আনে। তাবিজটা ওনার ঘরের দরজার উপরে বেঁধে রাখে। বেঁধে রাখলে ও তারপর দেখে ওনার বাড়িতে আর কোনো সমস্যা হয় না। আসল ভাই, ঘটনাটা এখানেই শেষ হলে ভালো হতো, কিন্তু হলো না। দেখা যায় কিছুদিন পরে ওনার বাড়ির সামনেই অপোজিট পাশে একটা বিল্ডিং সম্পূর্ণ হয়ে যায় এবং সেখানে একজন মহিলা এবং তার মেয়ে থাকতে শুরু করে। যেহেতু তার হাজব্যান্ড চাকরি করতো, তাই বাড়িতে থাকতো না। ওনারা খুব সুন্দরভাবে কিছুদিন ধরে জীবনযাপন করতেছিল। হঠাৎ করে দেখা যায় তাদের ডাইনিং রুমে 2 ফিট বা 2.5 ফিট জায়গা নিয়ে 5 ইঞ্চি উঁচু করে কিছুটা পানি জমে আছে। তারা চিন্তায় পড়ে যায় যে এভাবে তো পানি থাকার কথা না, পানি থাকলে তো পানিটা গড়ায় পড়বে, কিন্তু পানি গড়ায় পড়ে না, পানিটা স্থায়ীভাবে থেকে যায়। এবং তারা লক্ষ্য করেন বেশ কিছুদিন ধরে যে এটা শনিবার এবং মঙ্গলবার রাতেই ঘটে। তারপর ওনারা তেমন কিছু মনে করে না, ভাবে যে হয়তোবা কিছু একটা হবে, তারপরও থাকতেই থাকে। একদিন দেখা যায় যে রাতে, গভীর রাত্রে ওনারা যখন ঘুমেছিল, তখন হঠাৎ গ্যাসের চুলা জ্বলতেছে এবং কড়াইতে কেউ রান্না করতেছে এরকম শব্দ হচ্ছে। ওনারা ঘুম থেকে উঠে দেখে যে সত্যি গ্যাসের চুলা জ্বলতেছে এবং কড়াই আছে। কিন্তু রাসেল ভাই, ওখানে তো কিছুই ছিল না, গ্যাসের চুলা অফ ছিল, আর রাতে যেহেতু তাদের বাসায় কেউ ছিল না, ওটা জ্বালানো সম্ভবই না। যাক, এর কিছুদিন পরে আবার দেখা যায় যে ওনাদের সানসেট থেকে হাঁড়ি পাতিল রাত 12টার পরেই, তারা যখন গ্রামে যেহেতু সন্ধ্যার সাথে সাথে ঘুমায় যায়, তাদের কাছে অনেক রাত পড়ে যাচ্ছে, খুব শব্দ পেয়ে যখন তারা ঘুম থেকে ওঠে, লাইট জ্বালায়, দেখা যায় যে তাদের পাতিল পড়ে আছে। এখন তারা খুবই চিন্তিত হয়ে যায়। চিন্তিত হয়ে গেলেও কিছু করার নেই। তার হাজব্যান্ড যেহেতু চাকরি করে, উনি মহিলা মানুষ, কি করবে ভেবে পায় না, ওনারা নিজেদের মতোই করে থাকে। হঠাৎ একদিন রাতে তার মেয়ে ঘুমিয়েছিল, দেখে যে কেউ হয়তো তার কম্বল ধরে টানছে। আসলে বলে রাখি, এটা গত শীতের কাহিনী। গত বছর শীতের সময় এই ঘটনাটা ঘটছে। কম্বল ধরে কেউ টানে, কম্বল ধরে টানলে তার মেয়ে চিৎকার করে, মা মা বলে চিৎকার করে। তার মা যখন এসে লাইট অন করে, সুইচ দেয়, দেখে যে বিড়াল জাতীয় কিছু একটা ভেন্টিলেটারের ফাঁকাতে খুব দ্রুত গতিতে চলে যায়। আসলে ওখান দিয়ে ওরকম কিছু যাওয়ার তো প্রশ্নই ওঠে না। তারপরেও তারা থাকতে থাকে। এরপরে তার হাজব্যান্ড বাড়িতে আসে। বাড়িতে আসার পর একজন হুজুরকে ডেকে আনে। হুজুরকে ডেকে আনার পরে হুজুর বেশ ভালো, কি যেন একটা কিছু পরে হয়তো বা কিছু করে যায়, যে কিছুদিন ধরে ওনাদের বাড়িতে কিছুই আর হয় না। বিশেষ রাসেল ভাই, আজব ঘটনা ঘটে যে ওই জিনিসটা তখন আবার সেই বৃদ্ধ মহিলার কাছেই চলে যায়। বৃদ্ধ মহিলা আবার সেই সেম ঘটনাগুলো ঘটে। এবার বৃদ্ধ মহিলাটা এবার একটা হুজুরকে তার বাসায় ডেকে আনে। ডেকে আনার পর ওনার বাড়িটা বন্ধ দিয়ে দেয়। হুজুর বন্ধ দিয়ে দিলে ওনার বাড়িতে আর কোনো সমস্যা হয় না। দেখা যায় কিছুদিন পরে ওই সেম সমস্যাটা ওই বিল্ডিংয়ে হতে থাকে, এবং বিল্ডিংয়ে দেখা যায় যে রাত্রে যখন ঘুমিয়ে আসে, কম্বল নিচে পড়ে আছে এবং কম্বলে একটা বৃষ্টি ধরনের গন্ধ, হয়তোবা যে মাছের আঁশ পচলে যেভাবে গন্ধ হয় সেরকম সেম ওই কোয়ালিটির একটা গন্ধ। তারা এবারও খুব চিন্তিত এবং দেখে যে এখন তো কিছুই করার নেই। আর ওই সময় শীতটা শেষ হয়ে যেতে থাকে এবং গরম শুরু হয়। গরম শুরু হলে যখন ফ্যান চালায়, ফ্যানের ভিতর থেকে মনে হয় যেন কোনো একটা বাচ্চার কান্নার আওয়াজ আসতেছে। ফ্যানের শব্দ হচ্ছে কিন্তু কান্নার আওয়াজ আসতেছে। এখন তারা খুবই ভীত হয়ে পড়ে। ভীত হয়ে পড়ার পরে ওনার হাজব্যান্ডকে ইমার্জেন্সি ফোন করেন এবং বাড়িতে আসেন।
বাড়িতে আসার পর ওনার হাজব্যান্ড আবার আমাদের ওখানে একটা বড় মাদ্রাসা আছে, ওখান থেকে একটা বড় হুজুর আনে। হুজুর আসে, হুজুর এসে ওনাদের বাড়িটা বন্ধ করে দিয়ে যায় এবং হুজুরের কাছ থেকে ওনারা জানতে পারে যে এখানে হয়তো বা ওনারা বাড়ি করার আগে কিছু জিন থাকতো এবং এখানে যে জিনটা আছে সে একটা বাচ্চা জিন এবং বোবা, যার কারণে এরকম কান্নার আওয়াজটা শুনতে পায়। তারপর হুজুর বন্ধ দিয়ে যাওয়ার পরে আর কি তারা এখন থেকে খুব সুন্দরভাবেই বসবাস করতেছে। ধন্যবাদ রাসেল ভাই, এই ছিল আমার। থ্যাংক ইউ। চলে যাচ্ছি আমাদের প্রথম অতিথির কাছে। আমি আজকে যে ঘটনাটা বলবো সেটা আমাদের ঢাকা এবং নারায়ণগঞ্জেরই। ওরা আমাদের ঢাকা লালবাগে থাকতো, নারায়ণগঞ্জ একটা ফ্ল্যাট কিনছে। তো ওদের ফ্ল্যাটের মধ্যে আগস্টের 1 তারিখে ওরা ওইখানে চলে যায়, বৃহস্পতিবার ছিল। তো ওদের ফার্নিচার আসবাবপত্র আগেই সব গোছানো ছিল। তারপর যেদিন এখান থেকে গেল ঢাকা থেকে, সেখানে কিছু কাজ ছিল তারা গোছানোর জন্য, তো গোছাইতেছিল। তো বিশেষভাবে তারা সন্ধ্যার দিকে একটা উপলব্ধি করতে পারে সেই বাড়িতে, তারা যে ফ্ল্যাটটা কিনেছে 7 তলায়, ওইখানে সন্ধ্যার পরে দিয়ে আগরবাতির একটি খুব সুঘ্রাণ চলতেছিল। যখন এই আগরবাতির খুশবুটা তাদের ঘরে আসতেছিল, তখন তাদের ঘরে একটি ছেলে ছিল, একটি সন্তান, ক্লাস 9-এ পড়ে, অন্তু। এবং ওই ঘরের মধ্যে ওই অন্তু এবং তার মা এবং তার আরো কিছু যে আত্মীয় স্বজনরা ছিল, কিছু কিছু মানুষের মাথা ব্যথা ধরে যায়, প্রচন্ড মাথা ব্যথা করতে থাকে। তখন তার মা তার সন্তানকে, ছেলেকে বলতেছে, অন্তু দেখো তো আগরবাতি কে জ্বালাইতেছে, যেটা একটু বলে দাও যে আমাদের একটু সমস্যা হইতেছে, যেন কাজটা না করে। তো অন্তু বের হয়ে তালাশ করতে লাগলো যে আগরবাতিটা, খুশবুটা বা কোথা থেকে আসতেছে, যাই এই সমস্যাগুলো তাদের জন্য হইতেছে। ও খুঁজতে খুঁজতে যখন 5 তলাতে গেল, তো একটি ফ্ল্যাটের দরজাটা ছিল ফাঁকা, সে ফ্ল্যাটটা পুরোই খালি ছিল, ওই ফ্ল্যাটটা পুরো খালি ছিল। কিন্তু অন্তু যা গিয়ে দেখতে পেল যে ফ্ল্যাটের দরজাটা একটু ফাঁকা ছিল, সেখানে একটি মৃত ব্যক্তির লাশ এইভাবে লম্বা হয়ে শুয়েছিল এবং সেই লাশের পাশে আগরবাতিটা জ্বলতেছে। তো অন্তু ভাবছে যে বাড়ির ফ্ল্যাটে কোনো মানুষ মারা গেছে। তখন সে দৌড়ে গিয়ে তার মাকে বলল, মা 5 তলার কেউ হয়তো মারা গেছে, সেখান থেকে আগরবাতি জ্বলতেছে। তখন অন্তুর মা বলল, ঠিক আছে, দরজা বন্ধ করে দাও, আর যাওয়া লাগবে না। তো ঘটনা রীতিছে যখন রাত্রিবেলায় তাদের সমস্ত সব কাজ শেষ করে ওরা খাওয়া দাওয়া করে যখন ঘুমাতে যাবে, সবাই যার যার রুমে, অন্তু উনি রাত্রিবেলায় মোবাইলটা নিয়ে একটু ব্যস্ত ছিল, ফেসবুক বা ইন্টারনেট চালাইতেছিল। ও একাকি ওনার রুমের মধ্যে। ওই সময়তে এই অন্তুর নাম ধরে তাকে ডাকা হয়। অন্তু বলতেছিল যে আমি যখন ঘরে বসে একাকি ছিলাম আমার বেডরুমে, কে যেন আমার পিছন থেকে বলতেছে, অন্তু কাছে আসো। তখন অন্তু এই বিষয়টাকে খুব ভয় পায় এবং যখন পিছনে তাকালো, ও দেখলো যে ওর পেছনে ওর মা সাদা কাপড় পরিত ওকেই ডাকতেছে। তো অন্তু অবাক যে আম্মু সাদা কাপড় পরে আছে, এবং ও দৌড়ে গিয়ে তার মার বেডরুমে গেল। যখন ওর মাকে জিজ্ঞেস করলো, মা তুমি কি আমাকে ডাকছো? বলছেন না তো, আমরা তো ঘুমাইতেছিলাম। বলতেছে আমি সাদা কাপড় পরিত এরকম এরকম আমাকে ডাক শুনতে পেলাম। ও আবার তার বেডরুমে আসলো, সে আবার সে একই ডাক, অন্তু চলে আসো। তখন ও খুব ভয় পাইল এবং প্রচন্ড তার জ্বর চলে আসলো। ওর মা বাবা তাকে দেখতে আসলো। ওর বাবা মা যখন এসে দেখো প্রচন্ড জ্বরে কাঁপতেছে ছেলেটায়, তখন তারা রাত অনেক তো একটা ক্লিনিকে নিয়ে যাবে, যে এখন তো ডেঙ্গু যে প্রভাবটা পড়ছে, কোন একটা জ্বর, কোনো সমস্যা নাকি। ওর বাবা এবং মা, তার যে আত্মীয় খালা আছে, সবাই মিলে যখন অন্তুকে নিয়ে একটা ক্লিনিকে নিয়ে যাবে, ওরা 7 তলার থেকে যখন 5 তলার দিকে আসলো, অন্তু যে ঘরটাতে দেখেছিল যে একটা লাশ শুয়েছিল এবং সেখানে আগরবাতি জ্বলতেছিল, ওই জায়গাটার মধ্যে এখন পরিবারের সবাই দেখতে পাইতেছে ওই যে দরজাটা দিয়েই একটি লাশ পুরা শূন্যে ভাসমান, সাদা কাপড় পরিহিত লাশটা পুরা শূন্য ভাসমান হয়েছে। এটা দেখার পরে ওরা সবাই বুঝতে পারলো যে অন্তু তাহলে কোনো জ্বর না। অন্তু খুব ভয় পাইছে এবং ওনারাও খুব প্রচন্ড ভয় পেয়ে সাথে সাথে নিচে ব্যাক করেনি, উপরে তারা চলে গেল তাদের নিজস্ব রুমে। তারা চলে গিয়ে সেই বাড়ির কেয়ারটেকারকে ডাকা হলো ফোন করে। তারপর কেয়ারটেকার আসলো, এসে বলতেছে, জি আপনারা এটা ভয় পাবেন না,
5 তলার যে ফ্ল্যাটটা এখনো খালি বিক্রি হয়নি এবং 3 তলার আরেকটা ফ্ল্যাট খালি আছে। এই 2টা ফ্ল্যাটে এই বাড়িতে একটু সমস্যা আছে, আপনারা এগুলো ভয় পাবেন না। কিন্তু যখন এগুলো বলছে ঠিক আছে, অন্তুর এই সারা রাত জাগ্রত জীবন যে জ্বরের মধ্যে প্রচন্ড, এবং ওর মা যখন দেখেছে যে লাশটা ভাসমান ওই ঘরে, সেই থেকে আজকে যে 9টা দিন ওরা বাড়িতে গেছে, এখনো পর্যন্ত তাদের পেছনে সামনে অহরহ সবকিছু এরকম লাশ দেখতে পারে। যখন বেসিং হাত ধুতে গেছে, হাত ধুতে অন্তুর মা যখন বেসিং হাত ধুতে যায়, দেখে যে এরকম পেছনে লাশ দাঁড়ানো। অর্থাৎ এখন প্রতিটা মুহূর্তের মধ্যে তারা এই লাশটাকে দেখতে পারে ঘরের ভিতরে। তো কেয়ারটেকার বলেছিল যে একটা হুজুর আসবে, হুজুরকে দিয়ে আপনারা এই ঘরটা বন্দি করে দেন এবং ঠিকঠাক করিয়ে দেন। তো শেষ পর্যন্ত অন্তু আমার কাছে আসছিল এই বুধবারে। অন্তু এসে আমাকে এইটুকু প্রথমে আমাকে বলতেছে যে হুজুর ও কি এখানেও আসবে নাকি আমাকে ডাকতে, ওকে আমার কাছে এখানেও আসবে? বললাম না, এখানে আসবে না এবং ওইখানেও আপনাকে আর ডাক দিবে না। তো অন্তু আমাকে বলতেছিল যে আমি এখন সেই লাশ আমার বেডরুমে যখন আমি ঘুমাতে চাই, তখনও সেই লাশ আমাকে এক নাম ধরে ডাকতে থাকে, অন্তু আমার কাছে আসো, যারা এখন ওই লাশটাকে দেখতে পারে। তো আমি পরে বলছি যে এরকম কিছু সমস্যা হবে না, ঠিক হয়ে যাবে। এটাই আমার ছিল ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আপনার সরাসরি চলে যাব, আমাদের আরো একজন অতিথি আছেন। তো রাসেল ভাই, আমি শুরুতে যে ঘটনাটা বলবো এটা আমার আব্বুর সাথে ঘটা একটি ঘটনা। তো আমার আব্বু একটি প্রকাশনার ম্যানেজার ছিলেন। তো প্রকাশনার কাজগুলো যেটা হয় যে ডিসেম্বর মাসের দিকে খুব কাজের চাপ থাকে, তখন দেখা যায় যে সারা রাত কাজ করতে হয়। জি। তো তাকে একবার তাদের যে প্রেসে যেতে হয়, মানে কাজ কেমন হচ্ছে সেটা দেখার জন্য। তো তাদের প্রেসটা হচ্ছে পুরান ঢাকায়। তো যে প্রেসের যে বিল্ডিংটা সেটাও অনেক পুরনো। তো তিনি কাজ দেখছিলেন রাত প্রায় 2টা-2টার দিকে। নিচে প্রেসে কাজ হচ্ছিল, দোতলা বাইন্ডিং হচ্ছিল। তো তিনি হাঁটতে হাঁটতে 3 তলা যেখানে গোডাউন সেখানে চলে যায়। এর আগে রাসেল ভাই তার প্রেসে যাওয়া হয়নি, জি, সেদিনই প্রথম গিয়েছিলেন। তো 3 তলা যখন যায়, করিডোরটা ছিল অনেক লম্বা এবং শেষ প্রান্তে ছিল ওয়াশরুম। তো তিনি হাঁটতে হাঁটতে ওয়াশরুমের কাছে যায় এবং ওয়াশরুমে প্রবেশ করেন। তো প্রবেশ করে যখন তিনি ওয়াশরুমে ছিলেন, ঠিক ওয়াশরুমে যাওয়ার কিছুক্ষণের মধ্যে তিনি শুনতে পান যে বাইরে থেকে কেউ মানে ওয়াশরুমের সুইচটা অফ করে দিল, মানে একটা শব্দ হলো অফ করার। তো এটা শোনার পর মানে সে বলল যে কে। তো সে যেহেতু ম্যানেজার, তার সাথে নিশ্চয়ই কেউ দুষ্টামি করবে না। আর আসলে কেউ যদি আসতো করিডোর দিয়ে, পায়ের শব্দও হতো, সেরকম কোনো শব্দ সে পাননি। তো তার একটু ভয় লেগে যায়। তো সে খুব দ্রুত কাজ শেষ করে সে বাইরে বের হয়ে দেখে যে সুইচটা অফ করা, এবং তার যে ডান পাশে একটা জায়গা থাকে, খোলা জায়গা, সেখান থেকে একটা নারিকেল গাছ দেখা যাচ্ছিল। তো সেই দিকে দেখছিল যে কেউ লুকিয়ে টুকিয়ে আছে কিনা। তো ঠিক তখনই তার মনে হয় যে তার পিছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। তো এটা মনে হওয়ার সাথে সে পেছনে ঘুরে তাকায়। জাস্ট আসলে কয়েক সেকেন্ডের জন্য সে দেখে কি যে একটা মহিলা একদম কাপড় দিয়ে পেঁচানো, মুখ পর্যন্ত পেঁচানো। জাস্ট এই তিনি তাকানোর সাথে সাথে মহিলাটা করিডোর দিয়ে দৌড় মারে। তো সে সাথে সাথে তাকিয়ে দেখে যে কেউ নাই, এবং সে যেটা দেখতে পায় নিচের দিকে তাকিয়ে, যে মনে হয় যেন ওয়াশরুম থেকে এই মাত্রই 10-12 জন হেঁটে গেছে এখান দিয়ে, মানে পায়ের ছাপগুলো, মানে পানির যে পায়ের ছাপ পড়ে সেই ছাপগুলো দেখা যাচ্ছে। তো এটা দেখে সে খুব ভয় পেয়ে যায় এবং সে বুঝতে পারে বিষয়টা কি হলো। তো সে সাথে সাথে দারোয়ান আঙ্কেলকে ফোন দেয়। তো দারোয়ান আঙ্কেল নিচ থেকে এসে বলছে, স্যার আপনি এখানে কি করছেন? তো বলে যে আমি ওয়াশরুমে গিয়েছিলাম, এরকম ঘটনা। তো তিনি বললেন যে এখানে মাঝে মাঝে তিনিও দেখতে পান যে একটা মহিলাকে মানে একদম শাড়ি মুখ পর্যন্ত পেঁচানো। তো এটার জন্য তারা কেউ এই ওয়াশরুমটা ইউজ করে না, এটা পরিত্যক্তভাবেই ব্যবহার করা থাকে আর কি। তো আসলে এটাই ছিল প্রথম ঘটনা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। অডিও ক্লিপ শুনে আসি বরং, এবং এই অডিও ক্লিপের পরে আবারও ফিরে আসবো সেই পর। হ্যালো, আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি জিনাত রায়হানা ঢাকা খিলক্ষেত থেকে বলছি। আমি ভূত এফএম এর একজন নিয়মিত শ্রোতা এবং অনেক বছর ধরে আমি ভূত এফএম শুনি। অ্যাকচুয়ালি আমি মনে করতে পারবো না কত বছর হলো ভূত এফএম শুনি, কিন্তু আমি বেশ ভক্ত ভূত এফএম এর। সবসময় মনে করি আমি আপনাদের ভূত এফএম এ একটা ঘটনা শেয়ার করব, করি বলে আর করা হয়নি। তো যে ঘটনাটা শেয়ার করব এটা আমাদের ফ্যামিলির সাথেই ঘটে যাওয়া একটা ঘটনা। আমার বাবা ছিলেন একজন মানে সরকারি কলেজের প্রিন্সিপাল। তো সেক্ষেত্রে আমাদের যে বাসাটা দেয়া হয়েছিল অনেক বড় একটা বাসা ছিল। গভর্নমেন্টের বাসাগুলো সাধারণত যেরকম হয়ে থাকে, 13-14টা রুম ছিল ওখানে।
তো সবগুলো রুম কিন্তু ভাইয়া ইউজ করা হতো না। দেখা গেছে যে অনেকগুলো রুম আমার অনেক সময় যাওয়া পড়তো না, জাস্ট সামনে যে রুমগুলো সেগুলো ইউজ করা হতো। বাসাটার বর্ণনা না দিলেই নয়, বাসাটা চারিদিকে অনেক ধরনের গাছগাছরা ছিল, পুরাতন আমলের সব গাছ টাছ ছিল, একটু গাছ ছমছমে পরিবেশই যেটাকে বলা যায়। আর বাসাটাতে ঢুকার হাতের বাঁদিকে বড় একটা লিচু গাছ ছিল, আম গাছ ছিল, জাম গাছ ছিল, এরকম অনেক গাছই ছিল। বাসাটার একদম কর্নারের দিকে একটা কুয়া ছিল, যেটাকে আমরা গ্রামাঞ্চলে অনেকেই ইন্দারা বলে থাকি। আমরা জানি যে আগেকার আমলে অনেক বাসাতেই এরকম কুয়া থাকতো, যেখান থেকে পানি বালতি দিয়ে নিয়ে ইউজ করা হতো আর কি। এরকম একটা পরিত্যক্ত কুয়া ছিল, ওটাতে কেউ যেত না, ওটার ধারে পাশেও কেউ যেত না। তো ওর পাশে একটা আপনার বাথরুমও ছিল, ওটাও পরিত্যক্ত ছিল, কেউ যেত না। অনেক সময় মালিরা অথবা যে কর্মচারীগুলো আছে তৃতীয় শ্রেণী, তারা যে হয়তো ইউজ করে আবার ওটা ওভাবেই রেখে দিত। তো আমি যেদিন ঘটনাটা ঘটেছে তখন আমার বয়স হবে আপনার 14 কি 15 এরকম। আমার কাজিনরা বা আমার মার দিকের ফ্যামিলির অনেক আত্মীয় স্বজনই এসেছিলেন সেদিন। তো সেদিন আমরা খুব ছোটবেলায় যেরকম আর কি নানু বাড়ি গেলে সবাই খুব মজা করো, ওরকমই আর কি সব কাজিনরা আসছিল, আমরা খুব মজা টজা করে রাতে যথারীতি শুতে যাব। তখন বাজে আপনার 12টার মতো। তো যে যে যার রুমে শুতে চলে গিয়েছে, আমার রুমটা একটু কর্নারের সাইডে। তো সেদিন আর কি অনেক বৃষ্টি হচ্ছিল, মাসটা ছিল জুন মাসের মতো আর কি, জুন মাসের মাঝামাঝি একটা টাইমে। তো সেদিন খুব বৃষ্টি হচ্ছিল। তো 12টার দিকে আমি আমার রুমে যে শোয়ার প্রিপারেশন নিচ্ছি, সাথে আমার কাজিন আছে। আমি তো সবসময় একাই শুই, কখনো কোনো প্রবলেম আমরা ফেস করিনি ওই বাসারাতে। তো যেটা হয়েছে, আমি যে শুতে যাব অনেকক্ষণ থেকে এপাশ ওপাশ করছি, ঘুম আসছে না। আমার কাজিনও তন্ত্রার মতো হয়ে সে অলরেডি ঘুমিয়ে পড়েছে। তো রাত 1:30টার দিকে, 1:30 নাগাদ বাজে। তো বাসা তো সবাই ঘুম। আমি হঠাৎ করেই একটা শব্দ শুনতে পাই। শব্দটা হচ্ছে কিছুটা কেউ কিছু একটা লাফ দিলে যেরকম শব্দ, যে হয়তো গাছ থেকে কেউ লাফ দিয়ে পড়লো, ধপ করে একটা শব্দ শুনতে পাই আর কি। তো শুনতে পেয়ে এদিকে প্রচন্ড বৃষ্টি, এবং আমার যে রুমটা আছে ওটার বরাবরই একটা লম্বা বারান্দা, এটা 2-3টা রুমের সাথে অ্যাটাচ করা। তো আমি শব্দটা শুনে আমার কেন যেন মনে হয় যে কোনো চোর বা এরকম কিছু আসছে নাকি, এটা দেখার জন্য যেহেতু ঘুম আসছিল না, আমার একটা আগ্রহ তৈরি হয় আর কি। আমি আস্তে আস্তে এগোতে থাকি, যাই, দরজার খিলটা খুলে সামনে দাঁড়াই, দেখি না তেমন কিছুই দেখা যাচ্ছে না, তেমন কিছু নজরে পড়ার মতো নেই। তো আমাদের ওরকম যে লিচু গাছটা আছে, কিছুক্ষণ দাঁড়ানোর পর আমি লিচু গাছটার দিকে নজর পড়াতেই আমার চোখটা থমকে যায় কিছুক্ষণের জন্য, যে কোনো একটা প্রাণী লিচু গাছে বসলে যেরকম হয়, অনেকটা আকৃতিটা আমি বলবো বানরের মতো, কিন্তু পা গুলো অনেক লম্বা, অনেক বেশি লম্বা, আর হাতগুলো যেরকম আছে ওরকমই, কিন্তু পাটা অনেক বেশি লম্বা। ওরকম বানর প্রজাতির, মানে অন্ধকারে ঠিক বুঝতে পারছিলাম না, অনেকটা বানরের মতো লিচু গাছ থেকে কি যেন লিচু ছিঁড়ছে আর সংগ্রহ করছে, এরকম কিছু একটা। গাছ ভর্তি আমাদের প্রচুর লিচু, অনেক সময় অনেক বাদুর মানে লিচু খেয়ে খেয়ে ফেলতো, আম খেয়ে খেয়ে ফেলতো এরকম। তো ওখানে আমি যখনই বিদ্যুৎ চমকাচ্ছে, আমি জাস্ট একটা অবয়বের মতো কালো একটা কিছু, মাঝে মাঝে ক্লিয়ার দেখা যাচ্ছে না, বানর টাইপের এক জাতীয় একটা প্রাণী, কিন্তু একটু লম্বাটে, পাটা বেশ লম্বা, বসে আর কি কিছু একটা ছিঁড়ছে গাছ থেকে, এরকম মনে হচ্ছে আমার কাছে। তো আমি ওখানে বলতে পারি না, হয়তো 5 মিনিটের মতো সময় দাঁড়িয়েছিলাম। কেন দাঁড়িয়েছিলাম বা ওই সময়টা আমি কাউকে কোনো কিছু বলবো এরকমও ডাকতে পারছিলাম না, আমার কাজিনটা ঘুমাচ্ছিল। পরে নোটিস করলাম যে যে জিনিসটা আর কি গাছের উপর আছে একটা অবয়বের মতো, ওই জিনিসটা আমাকে ফলো করেছে। আই মিন তার সে আমাকে বুঝতে পেরেছে যে কেউ একজন দাঁড়িয়ে আছে। সো এটা দেখার সাথে সাথে আমার খুবই ভয় লেগেছে আর কি। আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল রুমে ঢুকে দরজা আর কি খিল দিয়ে দিয়েছি। তখন তো ওরকম কোনো সিটকিনি সিস্টেম ছিল না, খিল সিস্টেম ছিল। দিয়ে আমি আমার কাজিনকে ডাকছি যে এরকম প্রভা শিগগিরই উঠো, দেখো এরকম একটা সমস্যা হয়েছে। তো বাসার কাউকে ডাকতেও পারছিলাম না, সবাই ঘুমিয়ে পড়েছে। তো
আমার কাজিনটা উঠে বসে বলল যে কি ব্যাপার, তুমি এরকম ঘামছো কেন, কি প্রবলেম হয়েছে আমাকে বলো। তো আমি বললাম এরকম এরকম ঘটনা ঘটেছে আমার সাথে। তো সে বললো হয়তো তুমি ভুল দেখেছো নাকি স্বপ্ন দেখেছো। আমি বললাম না, আমি নিজে দরজা খুলে হয়তো চোর ভেবে আমি সামনে এগিয়ে গিয়েছি।